ওকে ফাইন। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আমরা এখন আমাদের এই ফাইলটিকে ওপেন করে নিব। এটা কোথায় আছে? এটা আছে আমাদের এই ফোল্ডারের মধ্যে। এখান থেকে আমরা চলে যাব এখানে, অ্যান্ড দেন আমরা এখানে ডাবল ক্লিক করে এটাকে রান করে নিচ্ছি। ওকে, আমরা গত ক্লাসে যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর দেখতে দেখতে চলে গিয়েছিল। তো দেখেন আমরা আইডির মাধ্যমে কিন্তু কল করতে পারি। এখানে আমাদের আইডির নাম ছিল ওয়েলকাম। ঠিক আছে, তো এখানে ওয়েলকাম লিখে আমরা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার করেছি। কাকে করেছি? এই ডিফটাকে। তো এই ডিফটা কোনটা? এই যে এটা। So আমরা যদি একটা রিলোড করি তাহলে দেখব যে এই পুরো ডিভের টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আইডি সিলেক্টর। তো আমরা যে কাউকে যে কোনো সময় আইডি ব্যবহার করতে পারি। ও আচ্ছা, এইটা না, আমরা বোধহয়, আচ্ছা সরি সরি, আমরা ভুল করতেছিলাম। আমরা এটা না, আমরা হচ্ছে ওয়েলকাম নামক যেটা ছিল আইডি, সেটাকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করেছি। সেটার নাম হচ্ছে H1, এই যে এটা। আর আরেকটা আইডি আমরা এখানে নিয়েছিলাম। আমরা বলতেছিলাম যে আমাদের এই আইডিটার মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই সেম নাম ব্যবহার করতে পারবো না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটার নাম আমরা কাম দিতে পারি, ওয়েল দিতে পারি, কিংবা অন্য যে কোনো নাম দিতে পারি। কিংবা আপনি এখানে লিখতে পারেন ওয়েলকাম, ইটা শেষে যুক্ত করলেন না, কিংবা এর সাথে ডাবল ই যুক্ত করে দিলেন, কিংবা এর সাথে এস যুক্ত করে দিলেন। সেসব ক্ষেত্রে কোনো সমস্যা নাই, বাট সেম টু সেম নাম রাখা যাবে না। এই বিষয়টা খেয়াল রাখতে বলেছিলাম, আর কিছুই না। আচ্ছা, তো আমরা এটার আইডি দিলাম না আপাতত, জাস্ট এখান থেকে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম, একটা রিলোড করলাম। তো আমরা দুই ধরনের সম্পর্কে জেনেছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার আইডি সিলেক্টর, আর একটা হচ্ছে ক্লাস সিলেক্টর। তো ক্লাসের মাধ্যমে কিভাবে সিলেক্ট করতে হয় সেটা দেখা হয়ে গেল, আইডির মাধ্যমে কিভাবে সিলেক্ট করতে হয় সেটাও দেখা হয়ে গেল। এবার আমরা চলে যাব চাইল্ড সিলেক্টর, ডিসেন্ডেন্ট সিলেক্টর এসবে। তো চলেন আমরা প্রথমত ডিসেন্ডেন্ট সিলেক্টরটা কেমন সেটা একটু বুঝে আসি। তো আমরা এখানে একটা ডিভ ট্যাগ নিচ্ছি, ডিভের একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম যে কোনো নাম দেন। সাপোজ আমি এটার নাম দিলাম হচ্ছে বক্স 1। ঠিক আছে, আমরা ক্লাসের নাম কি দিলাম? বক্স 1। এটা হচ্ছে আমাদের ডিভ। ওকে ফাইন। এবার এই ডিভের মধ্যে আমরা কিছু রাখি। যেমন আমি এখানে একটা H2 ট্যাগ রাখলাম, এবং আমি এখানে বললাম হ্যালো বাংলাদেশ, এরকম কিছু একটা লিখলাম। দেন আমি এখানে একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মধ্যে আমি লোরামের কিছু টেক্সট রাখলাম। সো আমি যদি ব্রাউজারে এসে রিলোড করি তাহলে আমি দেখব এখানে হ্যালো বাংলাদেশ চলে আসছে, এবং লোরামের কিছু টেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আপনি যদি চান যে না আমি এখানে আরও অনেক কিছু রাখবো, আপনার যদি মনে হয় যে আপনি এখানে একটা ইমেজ রাখবেন তাহলে ইমেজ রাখতে পারেন। আপনার যদি মনে হয় আপনি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ রাখবেন, অ্যাঙ্কর ট্যাগ রাখতে পারেন। আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। অ্যাঙ্কর ট্যাগ সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে। এখানে আমি জাস্ট হ্যাশ দিয়ে রাখলাম। এখানে আমি আপাতত ক্লিক করলে যেন কোথাও না যায়, কারণ আমরা কোনো লিঙ্ক দিতে চাচ্ছি না, ক্লিক করলে অন্য কোথাও যাবে এরকম চাচ্ছি না। ডিজাইন করার সময় এইরকম একটা বিষয় প্রায়ই আপনাদের ক্ষেত্রে মানে কাজে দিবে, মানে লাগবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা এরকম অ্যাঙ্কর ট্যাগ নিব, বাট আমরা কোনো লিঙ্ক ব্যবহার করব না, হ্যাশ দিয়ে রাখবো। কারণ এটা ভবিষ্যতে মানে যখন আমাদের সাইট ডেভেলপ হবে তখন হচ্ছে একবারে আমরা এই লিঙ্কগুলো পরে ডাইনামিকলি বসাই দিব। ঠিক আছে, অথবা ক্লায়েন্ট যদি বলে যে এখানে এই লিঙ্ক বসবে, তখন আপনি হচ্ছে সবার শেষে বসিয়ে দিতে পারেন। আচ্ছা যাই হোক, আমরা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এখানে হ্যাশ দিয়ে রাখলাম, আপাতত কোনো লিঙ্ক আমরা এখানে দিলাম না, অর্থাৎ ক্লিক করলে এটা কোথাও যাবে না। আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আপনার কিছু একটা লিখি। যেমন আমরা এখানে লিখলাম লার্ন মোর, সেভ করলাম। দেন ব্রাউজারে যদি চলে যাই এবং রিলোড করি তাহলে আমরা দেখব এখানে এই যে লার্ন মোর বলে একটা আইকন আসছে। তো এরকম আসলে অনেক কিছু হতে পারে। এবং ধরেন আপনি এইটার পরে আরেকটা পি ট্যাগ নিলেন, পি ট্যাগ নিয়ে আরেকটা লোরামের টেক্সট নিয়ে নিলেন আবার। তো সেভ করে যদি একটা রিলোড করেন এখানে, তাহলে আপনি দেখবেন যে নিচে আবার একটা লোরামের টেক্সট এখানে চলে আসছে। ঠিক আছে, সো আপনি এখানেও পাচ্ছেন কিছু অংশ, এখানেও আবার কিছু অংশ পাচ্ছেন, মাঝখানে একটা লার্ন মোর আছে। ওকে, তো এরভাবে আপনি হচ্ছে যে সাপোজ এই ডিভটাকে নিয়ে নিলেন। এবার এই ডিভটাকে আপনি স্টাইল করবেন। প্রথমত আমরা ডিভের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, flat.ui.colors.com-এ চলে যেতে পারি, যেটার সাথে আপনাদেরকে আগেও পরিচয় করানো হয়েছে গত ক্লাসে। এই flat.ui.colors.com থেকে আমরা কালার কপি করে নিতে পারি। তো ধরেন আমি এই কালারটা দিতে চাচ্ছি, তাই আমি কালার কোডটা কপি করে নিলাম,
এবং আমি এখানে যেটা করব সেটা হচ্ছে বক্স 1 কে কল করব ডট বক্স 1। যেহেতু এটা একটা ক্লাসের নাম তাই আমরা কি লিখব, বক্স 1 এর আগে একটা ডট দিব। ওকে, দেন আমরা এখানে বলতে পারি তোমার একটা ব্যাকগ্রাউন্ড হবে। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন যদি আপনি আপনার ব্রাউজারে এসে রিলোড করেন তাহলে আপনি দেখবেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে। ওকে, অলমোস্ট সাদা ব্যাকগ্রাউন্ড কালারটা, হোয়াট এভার। এখন আমরা কি করতে চাই, আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন আমরা বলতে চাচ্ছি যে এই যে বক্স 1 তোমার মধ্যে তো কি বলে তোমার মধ্যে তো অনেক কিছু আছে, পি ট্যাগ আছে, সেই পি ট্যাগের আমি একটা কালার দিতে চাই। তখন আমি কি করব, আমি যদি বক্স 1 কে বলি যে বক্স 1 তোমার কালার হবে রেড, তাহলে কিন্তু বক্স 1 এর মধ্যে যা কিছু আছে অলমোস্ট সবার কালার রেড হয়ে যাবে অ্যাঙ্কর ট্যাগ বাদে। কারণ অ্যাঙ্কর ট্যাগের কালার আপনি হচ্ছে কোনো ডিফকে মানে সরি তার ডিফকে বললে সেই কালার সে চেঞ্জ করবে না। অ্যাঙ্কর ট্যাগের কালার অ্যাঙ্কর ট্যাগকেই বলতে হবে। বাট দেখেন আমি যখন বলেছি বক্স 1 তোমার কালার রেড হবে, তখন দেখেন বক্স 1 এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ ছাড়া অন্য যারা ছিল সবার কালার কিন্তু রেড হয়ে গেছে। আপনি যদি এখানে গ্রিন বলেন তাহলে গ্রিন হয়ে যাবে। তা আমরা আসলে সবাইকে চাচ্ছি না, আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি শুধুমাত্র পি ট্যাগের কালার যেন রেড হয়। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে যদি রিলোড করি তাহলে আগের জায়গায় ফিরে আসবে পি ট্যাগ গুলো। এখন যদি আমরা এখানে আসি, এসে যদি বলি পি ট্যাগ তোমার যে কালার আছে সেটা হবে রেড, বা আমরা কালার কোড ব্যবহার করি, এখান থেকে এই কালারটা নেই, ঠিক আছে, এটা পেস্ট করে দিলাম, এটাও ওই রেডের মতোই, রেডের কাছাকাছি। তো যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাঙ্কর পি ট্যাগের কালার রেড হয়েছে, এই পি ট্যাগ এই পি ট্যাগ। বাট প্রবলেম কোথায়, উপরে যে পি ট্যাগটা আছে সেটার কালারও রেড হয়ে গেছে। বাট আমরা তো এটা চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম শুধু এই পি ট্যাগ গুলোর কালার রেড হোক, এই পি ট্যাগটা আর এই পি ট্যাগটা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানের কালারও রেড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, সেই ক্ষেত্রে আমাদের করণীয় এখন পর্যন্ত আমরা যেটা যেটা শিখেছি সেটা হচ্ছে আমরা এই পি ট্যাগের ক্লাস ব্যবহার করতে পারি, এই পি ট্যাগের ক্লাস এবং এই পি ট্যাগের ক্লাস ব্যবহার করতে পারি, এবং এদের দুইজনকেই শুধুমাত্র আমরা স্টাইল দিতে পারি। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এদের কোনো ক্লাস ব্যবহার করতে হবে না। আমরা বলবো বক্স 1 নামের যে ডিভটা আছে, এই ডিভের মধ্যে যে পি ট্যাগ গুলো আছে শুধুমাত্র তাদের কালারটা চেঞ্জ হবে। এর বাইরে যেই পি ট্যাগ আছে এখানে থাকুক কিংবা আরো অন্য আরো 10 জায়গায় থাকুক, ঠিক আছে, সেগুলোতে কোনো কালার টালার চেঞ্জ হবে না। শুধু আমরা কোথায় দিতে চাচ্ছি, এই দুইটা পি ট্যাগে। আর এই দুজন কার চাইল্ড, এই দুজন হচ্ছে বক্স 1 এর চাইল্ড। তো আমরা চাচ্ছি বক্স 1 এর ভিতরে যত পি ট্যাগ আছে সবার কি হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখানে সরাসরি পি ট্যাগকে কল করব না, কল না করে আমরা এখানে কল করব এভাবে ডট বক্স 1 স্পেস পি। দেখেন আমি আবার একটু দেখাই, এই এই অংশটুকুকে আমি জাস্ট এখান থেকে কাট করে নিচ্ছি, এটাকে ফেলে দেন। আমরা এখানে কিভাবে লিখবো দেখেন, সব ফেলে দিয়েছি। এখন একটা রিলোড করলে দেখবো পি ট্যাগের কালার আবার আগের মতো সব জায়গায়, উপরেও এবং নিচেও। আমরা কি করতে চাচ্ছি, আমরা বলতে চাচ্ছি বক্স 1 এর ভিতরে পি, তার মানে আমাদের এখানে লিখতে হবে ডট বক্স 1 স্পেস পি। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে বক্স 1 এর ভিতরে, স্পেস মানে হচ্ছে ভিতরে যাও, এরপরে হচ্ছে পি ট্যাগ, তার মানে যত পি ট্যাগ আছে সবগুলোকে ধরো। এখানে কিন্তু আবার ডট পি দিলে চলবে না, কারণ এটা হচ্ছে একটা ট্যাগ। এখানে কিন্তু আপনাকে লিখতে হবে পি, শুধুমাত্র পি, মানে ট্যাগের নাম। সো আপনি প্রথমে বললেন বক্স 1 নামের একটা ক্লাস আছে, স্পেস তার ভিতরে যাও, এন্ড পি নামের একটা ট্যাগ আছে, সেই ট্যাগটাকে ধরো, ধরে কি করতে চাও, কালার দিয়ে দাও। কি কালার, যে কালার আমরা দিতে চাচ্ছি সেই কালার। তো আমরা সেভ করব এন্ড দেন একটা রিলোড করব। এখন দেখেন বক্স 1 এর ভিতরে যে পি ট্যাগ আছে দুইটা, এই দুইটার কালার চেঞ্জ হয়েছে, বাট উপরে যে পি ট্যাগটা ছিল এই পি ট্যাগের কালার চেঞ্জ হয়নি। আপনি যদি এর এই বক্স 1 এর নিচে অন্য একটা পি ট্যাগ নেন, সাপোজ আমরা এখানে বক্স 1 এর নিচে একটা পি ট্যাগ নিলাম, এবার যদি রিলোড করি দেখবো সেটারও কোনো কালার চেঞ্জ হবে না, এটারও যে ডিফল্ট কালার থাকবে ব্ল্যাক সেটাই আছে। তো বুঝতে পেরেছেন, আমরা এটা কেটে দিচ্ছি, এটা রাখবো না। তো বুঝতে পেরেছেন যে আমরা যদি চাই কোনো একটা ডিভের মধ্যে বা কোনো একটা প্যারেন্টের মধ্যে তার ভিতরে যারা আছে তাদের সবাইকে ধরে ফেলতে, তাহলে আমরা ধরতে পারবো। এটাকে বলা হয় ডিসেন্ডেন্ট সিলেক্টর, ঠিক আছে। এখানে আরো একটা ব্যাপার আছে, যেমন ধরেন আমরা এই যে পি ট্যাগটা, এই পি ট্যাগটাকে ধরেন আমরা কি করলাম, কন্ট্রোল এক্সপ্রেস করলাম, কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে ফেললাম। এখন সেভ করলে কিন্তু আমরা এটাকে আর দেখতে পাবো না।
ওই দ্বিতীয় পি ট্যাগটা কিন্তু নাই। এখন ধরেন এই দ্বিতীয় পি ট্যাগটা আমি আবার আনবো, কিন্তু অন্য আরেকটা ট্যাগের মধ্যে রাখবো। ধরেন এই ডিভের মধ্যেই আমরা নতুন আরেকটা ডিভ ট্যাগ নিয়েছি, নিয়ে একটা ক্লাস দিলাম। ক্লাস দিলাম, কি নাম দেওয়া যায়? ধরেন আমরা এটার নাম দিলাম হচ্ছে ইনার ইনার প্যারাগ্রাফ, এরকম একটা নাম দিলাম, ঠিক আছে? বা ইনার বক্স, এরকম একটা নাম দেন। এটার নাম ছিল বক্স 1 আর এটার নাম দিলাম ইনার বক্স। ওকে, এবার কি করব, এই ডিভের মধ্যে সরি একটা h2 নিলাম। এখানে আমরা বললাম, উপরে লিখেছিলাম হ্যালো বাংলাদেশ, সাপোজ এখানে লিখলাম ওয়েলকাম উইন্টার, এরকম কিছু একটা লিখলাম আর কি। দেন আমরা ওই যে পি ট্যাগটা নিয়ে রেখেছিলাম সেই পি ট্যাগটাকে এখানে কল করে দিলাম, ঠিক আছে? তো আমাদের কাছে পি ট্যাগটা চলে আসছে। এবার সেভ করলাম। দেখেন একটা বিষয় ভালো মতো লক্ষ্য করেন, আমরা কিন্তু বক্স 2 এর মধ্যে আছি, রাইট? তারপরে কিন্তু আমাদের একটা h2 আছে, তারপর একটা p ট্যাগ আছে, তারপর একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, তারপর আমাদের আরো একটা ডিভ আছে, ওই ডিভের নাম হচ্ছে ইনার বক্স, হোয়াটএভার। তারপরে এইটার ভিতরে আবার h2 আছে, এটার ভিতরে আবার p ট্যাগ আছে। ওকে, আচ্ছা, তো এইখানে আমরা সেভ করি। সেভ করার পর একটা রিলোড করি। রিলোড করার পরে দেখেন এই যে ওয়েলকাম উইন্টার, এটার পরে যে প্যারাগ্রাফটা আছে সেটার কালারও কিন্তু এটার মতো রেড হয়েছে। এর পিছনে কারণ কি? কারণ আমরা বলেছি বক্স 1 ডট বক্স 1 স্পেস পি, মানে বক্স 1 এর ভিতরে যাও, এরপর কাকে খুঁজো? পি ট্যাগকে খুঁজো। তার মানে এই বক্স 1 এর ভিতরে সে যতগুলো পি ট্যাগ পাবে সবগুলোর কালার সে চেঞ্জ করবে। শুধু কালারই না, যেটা দিবেন মানে যেই স্টাইল দিবেন সেটাই। যেমন আপনি যদি এখানে বলেন ফন্ট সাইজ, আপনি যদি বলেন ফন্ট সাইজ 21 পিক্সেল হবে, তাহলে দেখবেন এখানে যে দুইটা পি ট্যাগ আছে দুইজনেরই ফন্ট সাইজ 21 পিক্সেল, মানে অনেক বড় হয়ে গেছে। ওকে, আরেকটা বিষয় যেটা করতে চাই সেটা হচ্ছে, ধরেন আমরা চাচ্ছি, আচ্ছা এটা একটু ছোট করে দিই, একটা রিলোড করেন, ছোট করে দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে, ধরেন আমরা আরো কিছু করি, ধরেন ফন্ট স্টাইল দিতে চাচ্ছি। এখানে আমরা বললাম ফন্ট স্টাইল হবে আপনার, কি দেয়া যায়, ইটালিক করে দিলাম। সেভ করেন, সেভ করে ব্রাউজার একটা রিলোড করে দেন, দেখেন ইটালিক হয়ে গেছে। একটা মেসেজ আসছে, আচ্ছা এটা বোধহয় অনেক আগের মেসেজ, না কিছুক্ষণ আগের মেসেজ। আমাকে আয়াতুল্লাহ বলেছেন কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো, খুব বেশি ভালো না, সামান্য গলা ব্যথা আছে। শীতের মধ্যে আমার প্রায় গলা ব্যথার সমস্যা হয়, কারণ ওই লেকচার দিতে দিতে হচ্ছে গলায় আমার প্রবলেম হয়, আমার টনসিলের এমনিতেও একটা সমস্যা আছে ছোট। তো যাই হোক, যেখানে ছিলাম সেখানে ফিরে আসি। আমরা কি বলতেছিলাম যে দেখেন আমরা এখানে যে স্টাইলগুলো দিয়েছি সবগুলো স্টাইল কিন্তু দুইটা প্যারাগ্রাফের ক্ষেত্রেই পেয়েছে। ওকে, এখন দুইটার ক্ষেত্রে কেন পাইলো? কারণ আমরা বলেছি বক্স 1 এর ভিতরে পি ট্যাগ। দেখেন একটা প্রবলেম ছিল আমার। জি বলেন। স্যার অ্যাসাইনমেন্ট জমা করে দেওয়ার সময় আমি ডেইলি সেম নেম দেই, এসকে হামজা। ওয়েবসাইটের মধ্যে তো যে দিতে ধরনের দিতে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আপনারা ই শিখনের পেজে যোগাযোগ করবেন, বা ই শিখনের যে কন্টাক্ট নাম্বার সেখানে যোগাযোগ করবেন, ঠিক আছে? কিংবা আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে দেখবেন ই শিখনের একজন কি বলে ওটাকে, একজন প্রতিনিধি আছেন, নাম হচ্ছে ইব্রাহিম আকবর নামের, আপনার মেসেঞ্জার গ্রুপে দেখবেন। উনাকে মেসেঞ্জার গ্রুপে মেনশন করে দিবেন যে ইব্রাহিম আকবর ভাইয়া, আমার এই প্রবলেমটা হচ্ছে। আমি বোধহয় একদম প্রথম ক্লাসেই বলে দিয়েছিলাম আপনাদেরকে যে আপনারা যখন মানে ওয়েবসাইটে বা ইশিখনের অন্য যে কোনো বিষয়ে অফিসিয়াল ব্যাপারগুলোতে, ওয়েবসাইট রিলেটেড বা যে কোনো কিছুতে আপনারা ইশিখনের সাথে যোগাযোগ করবেন। আমার সাথে আমি শুধু ওই প্রবলেমগুলো সলভ করতে পারবো, মানে আপনাদের কাজ করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা থাকে, সাপোজ আপনি কি বলে এটাকে, প্র্যাকটিস করতেছেন, আপনার কোনো কাজে প্রবলেম হচ্ছে, কোনো কোড মিলতেছে না, আপনি চাচ্ছেন একরকম হয়ে যাচ্ছে আরেক রকম, মানে কোর্স রিলেটেড, আমাদের টপিক রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম যখন ফেস করবেন অ্যাসাইনমেন্ট করতে গিয়ে, প্র্যাকটিস করতে গিয়ে, সেগুলো আমার সাথে শেয়ার করবেন। কিন্তু যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে আসলে এই ব্যাপারটা আমার হাতে নাই। আমি এটা প্রথম ক্লাসে বোধহয় বলে দিয়েছিলাম আপনাদের।
এটা আসলে আমার হাতে থাকে না, এটা থাকে হচ্ছে আসলে ইশিখনে যারা অফিসে থাকেন, যারা সবসময় রেগুলার অফিস করেন, ওই অফিসে যারা আছেন ওই অ্যাডমিন, তাদের হচ্ছে ওই অফিস অ্যাডমিনদের কাছে আসলে মূলত থাকে। আমি আসলে একজন ইশিখনের কি বলে একজন টিচার অনলি, মানে শুধুমাত্র আমি ওয়েব ডিজাইনের ক্লাস নেই, আগে দুইটা বিষয়ে ক্লাস নিতাম, একটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। এখন হচ্ছে আমি ওয়েব ডিজাইনের ক্লাসটাই শুধু নেই, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ক্লাসটাও নেই না, ওটাও বাদ দিয়ে দিয়েছি কারণ কিছু প্রবলেম আছে। এই জন্য আপনার ইশিখনের ভিডিওগুলো হচ্ছে বাহিরে অনেক ভাইরাল হয়, ওরা হচ্ছে ডিভিডি বিক্রি করে দেয়, তারপর হচ্ছে আপনার আরো কি 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 বলে ডাউনলোড লিংক সেল করে দেয়, তো এগুলো আবার অনেক অসাধু মানুষ আছে, সবাই আসলে ভালো মানুষ না, তো এরা আবার কি করে এগুলো কিনে কিনে তারপর হচ্ছে আবার কি করে মানুষের কাছে বিক্রি করে। ঠিক আছে, তো এটা আসলে সমস্যা আমার জন্য, কারণ আমি তো আসলে অনেকগুলো ইনস্টিটিউটে ক্লাস নেই, তো এই জন্য আমার ভিডিওগুলো যদি আসলে বাইরে ছড়িয়ে পড়ে, তো ওই ইনস্টিটিউটগুলো হচ্ছে যে আমাকে প্রেশার দেয় যে আপনার ভিডিওগুলো বাইরে অল্প দামে সেল হয়ে যাচ্ছে বা অনেকে ফ্রিতে সেল করে দিচ্ছে, বাট এই কোর্সগুলোর তো অনেক দাম। এই কারণে আসলে আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কোর্সটা এখন নেওয়া বাদ দিয়ে দিছি, শুধু ওয়েব ডিজাইন কোর্সটা নেই আসলে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় আর কি। তো যেটা বললাম যে আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে যে আহ, কোথায় আপলোড করতে হয় সেটাও আসলে আমার জানা নাই, কারণ আমি আসলে ই শিখনে ওদের যে ওয়েবসাইট এখানে কখনো ইউজার হিসেবে লগ ইন করিনি। আপনারা যেটা করবেন, আপনারা যদি এটা খুঁজে না পান, আপনার অন্যান্যরা তো দিচ্ছে, তো সেই ক্ষেত্রে মেসেঞ্জার গ্রুপে আপনারা হেল্প করতে পারেন ডেভিডকে। ডেভিড হচ্ছে যে মেসেজ করেছে যে সে কিভাবে অ্যাসাইনমেন্ট দিবে সে হয়তো খুঁজে পাচ্ছে না, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন তারা একটু ডেভিডকে মেসেঞ্জার গ্রুপে একটু বুঝিয়ে দিবেন। আর ডেভিড যদি আপনার অন্য কোনো সমস্যা থেকে থাকে যে অ্যাসাইনমেন্ট তারপরও আপনি খুঁজে পাচ্ছেন না, বুঝতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন ওই যে ইশিখনের পেজে কন্ট্যাক্ট করবেন, কিংবা আমাদের মেসেঞ্জার গ্রুপে ইব্রাহিম আকবর নামের একজন আছেন, তার সাথে কন্ট্যাক্ট করবেন, আশা করি আপনি হচ্ছে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, লাইক আপনি এই যে কোড করতেছেন, এই যে কোড করতেছেন, এসটিএমএল করতেছেন, সিএসএস করতেছেন, কাজ করতে গিয়ে কিছু বুঝতেছেন না, পারতেছেন না, তো এইরকম কোনো কোশ্চেন যদি থাকে ওয়েব ডিজাইন রিলেটেড, সেই কোশ্চেনগুলো আসলে আমাকে করতে পারবেন, আমি অবশ্যই সেগুলো সলভ করে দিব। আর ওদের যে ওয়েবসাইটের প্রবলেমগুলো, এগুলো আসলে আমি জানিই না, একেবারেই জানি না, কারণ আমি শুধুই টিচার। আমি শুধুমাত্র ওই যে বললাম আগে দুইটা ব্যাচের ক্লাস নিতাম, ওয়েব ডিজাইন আর ওয়ার্ডপ্রেস, এখন শুধু ওয়েব ডিজাইনের ক্লাস নেই, হচ্ছে আর কিছুই না। আমি শুধু আমার বাসায় বসে থাকি, কিংবা যদি অফিসে থাকি অফিস থেকে, বাসায় থাকলে বাসা থেকে, এইখান থেকে জাস্ট আমি আপনাদের ক্লাস নিয়ে দিচ্ছি। ক্লাস নেওয়া শেষ হয়ে গেলে আমার ভিডিওগুলো আমি ইশিখনের কাছে মেইল করে দিচ্ছি। আপনাদের কাছেও কিন্তু আমি সরাসরি ভিডিওগুলো দেই না, আমি ইশিখনকে মেইল করে দেই। আমি যে ভিডিওগুলো মেইল করে দেই সেগুলো আবার আপনাদেরকে ওরা হচ্ছে ওয়েবসাইটে আপনাদের ওইখানে লিঙ্কগুলো দিয়ে দেয়, আর কিছুই না। ঠিক আছে, সো অনেক ক্ষেত্রে আপনারা হচ্ছে দেখেন যে ভিডিও হচ্ছে আপনার ইয়ে হয়, কি বলে, যেতে দেরি হয়, যেমন আমার কিন্তু যখন ক্লাস শেষ হয় আমি কিন্তু সাথে সাথে ভিডিও মেল করে দিচ্ছি, বাট ইশিখন তো ক্লাস শেষ হতে হতে তো রাত 10টা 10:30 বেজে যায়, তো তখন ইশিখনের অফিস খোলা থাকে না, তো ইশিখন যেটা করে সেটা হচ্ছে পরের দিন সকালে এসে ওই ভিডিওগুলো আপনাদের দেয়, এই জন্য আপনাদের অনেক সময় ক্লাসের ভিডিও পেতে দেরি হয়। ঠিক আছে, বাট আমার কিন্তু ক্লাস যখন শেষ আমি সাথে সাথে আপলোড দিয়ে দেই। কালকে গত ক্লাসে অবশ্য দিতে দেরি হয়েছিল, কারণ গত ক্লাসে ওই যে ইয়ে চলে গিয়েছিল আপনার, লোডশেডিং হয়েছিল, পরে যখন আমি আবার আসছি এজন্যই হয়তো ভুলে অন্য ভিডিও দিয়ে দিছিলাম, দুইটা একসাথে দিয়ে দিছিলাম, সম্ভবত ভুল হয়ে গেছিল। তো যাই হোক, ওই দুইটাই আবার ইশিখর আপনাদেরকে দিয়ে দিছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয় আর কি। তা আসলে আমার হাতে কোনো কিছুই থাকে না, আমি জাস্ট ক্লাস নেই, ক্লাস নিয়ে ভিডিও দিয়ে দেই, আমার দায়িত্ব শেষ, এই পর্যন্তই। ওকে, আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। জি, কে যেন আরেকটা প্রশ্ন করতেছেন, গতকালকের ভিডিওটা কি আবার কি দেওয়া যাবে? গত ক্লাসের ভিডিও তো মাত্রই বললাম, আমি তো আসলে ভিডিও দেই না। ঠিক আছে, আমি আসলে ভিডিওটা ইশিখনের কাছে দেই, ইশিখন আপনাদেরকে দিয়ে দেয়। আমি কি বুঝাইতে পেরেছি? তো আপনি যদি ওদেরকে বলতেন তাহলে একটু সুবিধা হতো আর কি। আপনার অ্যাকাউন্টে লগইন করলেই তো ভিডিওটা পাওয়ার কথা। স্যার ভিডিও তো অলরেডি আচ্ছা, ভিডিও না পাইলে সমস্যা নাই, আপনি আমার থেকে নিয়েন, মেসেজ গ্রুপ ইনবক্সে আমার থেকে নিয়েন, হ্যাঁ কোনো সমস্যা নাই, আমি ইমেল করে আপনাকে দিয়ে দিব না। এখন ক্লাস শুরু করি, আমরা ক্লাস শুরু করি সবাই। जी सर, क्लास टेस्ट कंटिन्यू करें सर। ওকে,
তো আশা করি সবাই বুঝতে পেরেছেন প্রবলেমটা কোথায়। হচ্ছে যে এই জাতীয় প্রবলেমগুলো আপনারা হচ্ছে ইশিকনের সাথে কথা বলবেন। তো আমরা আমাদের এখানে চলে আসি যে জায়গায় ছিলাম। আরেকটা বিষয় একটু বলে রাখি যে যখন আমি একটা টপিকের মধ্যে ঢুকে যাব, মানে কথা বলতেছি, টপিকটা এখনো শেষ হয় নাই, ঠিক ওই মুহূর্তে কেউ কোশ্চেন করবেন না। তাহলে যেটা হয়, আমি কি বলতেছিলাম সেটা আমি ভুলে যাই। ঠিক আছে? তো আর হচ্ছে যে এটা আমার ফ্লোটাও নষ্ট করে, মানে আমি কথা বলার যে একটা ফ্লো থাকে মানুষের, ওই কথা বলার ফ্লোটা নষ্ট হয়ে যায়, বা আমি যেই টপিকটা নিয়ে বোঝানোর চেষ্টা করতেছিলাম হয়তো ওই ফ্লোটা নষ্ট হয়ে যাওয়ার ফলে পরবর্তীতে এসে আমি ওই জিনিসটা এলোমেলো করে ফেলতে পারি। ঠিক আছে? সো আমার একটা টপিক যখন শেষ হয়ে যাবে, সাপোজ একদম শেষ, আমি নতুন একটা কিছুতে ধরতে যাচ্ছি। যেমন একটু আগে আমি আইডি নিয়ে কথা বলতেছিলাম, আইডি নিয়ে কথা বলে তারপর আমি বলতেছিলাম যে এখন আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর দেখব। তো তার মানে হচ্ছে একটা টপিক শেষ, নতুন একটা টপিকে যাচ্ছি, ঠিক ওই সময় আপনি কোশ্চেনটা করবেন, সেই ক্ষেত্রে সমস্যা হবে না। ওকে? আর যদি একটা কোশ্চেনে একটা ইয়েতে ঢুকে যাই, তখন যদি কোশ্চেন করেন তখন এলোমেলো হয়ে যায়। ওকে, আমরা এবার এখানে আবার ফিরে আসি। আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বক্স ওয়ানের মধ্যে পি ট্যাগ, এই পি ট্যাগকে আমরা স্টাইল করেছি। এইচটিএমএল এর দিকে একটু তাকান। এখানে দেখেন বক্স ওয়ান, এটা শুরু হয়েছে এখানে আর শেষ হয়েছে ঠিক এখানে। এখন আমরা যেহেতু সিএসএস এ বলেছি বক্স ওয়ান স্পেস পি, মানে বক্স ওয়ানের ভিতরের পি, এই কথাটার মানে হচ্ছে বক্স ওয়ানের ভিতরে যত পি আছে সবগুলো। তো বক্স ওয়ানের ভিতরে এসে এটাও একটা পি, এটাও একটা পি। বক্স ওয়ান শুরু এখানে, শেষ এখানে, এর মাঝখানে যত পি আছে সবগুলোই হচ্ছে এই বক্স ওয়ানের ভিতরেই আছে, তাই তো? যার ফলে এখানে যে স্টাইলগুলো আমরা দিচ্ছি সেগুলো সবগুলোই পি ট্যাগের ক্ষেত্রে প্রযোজ্য, মানে এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও সবগুলোর জন্য প্রযোজ্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এটাকে বলা হয় ডিসেন্ডেন্ট সিলেক্টর, ভিতরে যা আছে সব, এটাকে বলা হয় ডিসেন্ডেন্ট সিলেক্টর। আরেকটা হচ্ছে যে দেখেন এই পি ট্যাগটা বক্স ওয়ানের ভিতরে, এই পি ট্যাগটাও বক্স ওয়ানের ভিতরে, কিন্তু এই পি ট্যাগ আর এই পি ট্যাগের মধ্যে এই বক্স ওয়ানের রিলেশনে কিছুটা পার্থক্য আছে। এই পি ট্যাগটা হচ্ছে বক্স ওয়ানের সরাসরি চাইল্ড। দেখেন বক্স ওয়ানের সরাসরি ভিতরে এটা আছে, কিন্তু এই পি ট্যাগ কিন্তু সরাসরি বক্স ওয়ানের ভিতরে নাই। এই পি ট্যাগ বক্স ওয়ানের ভিতরে আছে কিন্তু অন্য আরেকটা ডিভের ভিতরে। তো ওই ডিভের নাম কি? ইনার বক্স। তার মানে এই পি ট্যাগ হচ্ছে ইনার বক্সের চাইল্ড সরাসরি, আর এই পি ট্যাগ বক্স ওয়ানের সরাসরি চাইল্ড। তো আমরা এই পি ট্যাগকে বক্স ওয়ানের চাইল্ড বলতে পারি আর এই পি ট্যাগকে ইনার বক্সের চাইল্ড বলতে পারি। তো যদি কখনো এমন হয় যে আমরা শুধু চাইল্ডকে সিলেক্ট করব, নট অন্য আরেকজনের চাইল্ডকে, ঠিক আছে, এই পি ট্যাগ কিন্তু বক্স ওয়ানের, এই পি ট্যাগ বক্স ওয়ানের চাইল্ড না। সো আমরা শুধু বক্স ওয়ানের যে চাইল্ড পি ট্যাগ সেটাকে ধরতে চাই, অন্য আরেকজনের যে চাইল্ড আছে সেটাকে না। যদিও এই পুরো ডিফটাই কি আছে, এটার ভিতরেই আছে, কিন্তু আমরা চাচ্ছি সরাসরি যেটা বক্স ওয়ানের মধ্যে আছে শুধু সেটাকে ধরতে। সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আমরা বক্স ওয়ানের ভিতরে এখানে স্পেস দিয়েছি, স্পেসের পরিবর্তে আমরা এখানে একটা গ্রেটার দেন সাইন দিব। ঠিক আছে? তাহলেই দেখবেন কি এই কথাটার মানে হচ্ছে বক্স ওয়ান গ্রেটার দেন পি ট্যাগ, এটার মানে হচ্ছে বক্স ওয়ানের যে সরাসরি পি ট্যাগ চাইল্ড আছে শুধুমাত্র সেটা, মানে বক্স ওয়ানের যে চাইল্ড পি সেটা, অন্য কেউ না। তো একটা রিলোড করলে দেখেন শুধুমাত্র স্টাইলগুলো বক্স ওয়ানের যে পি ট্যাগ সেটার ক্ষেত্রে পেয়েছে, বাট এটার মধ্যে কিন্তু পায় নাই। আশা করি বুঝতে পেরেছেন, কারণ এই পি ট্যাগটা কোথায় আছে? এই পি ট্যাগটা আরেকটা ডিভের মধ্যে আছে, এটা কিন্তু সরাসরি বক্স ওয়ানের না। আচ্ছা, এখানে গ্রেটার দেন আমরা একসাথে লিখেছি, এখানে স্পেস দেইনি, তবে স্পেস দিলেও কোনো সমস্যা নাই। তো সাধারণত আমি এখানে দুই পাশে স্পেস দেই, তা না হলে দেখতে হিবিজিবি মনে হয়, এই জন্য আমি স্পেস দিই। তবে স্পেস দিলে এখানে কোনো প্রবলেম নাই, একই ঘটনা ঘটবে। ওকে? তো স্পেস দিতেও পারেন, নাও দিতে পারেন। ওকে, আশা করি ক্লিয়ার। এবার ধরেন আমরা চাচ্ছি আপনার এই যে এই ডিভের ভিতরে যে পি ট্যাগ আছে সেটাকে ধরতে। ওকে, এই ডিভের ভিতরে পি ট্যাগকে কিভাবে ধরবেন? তাহলে আপনি লিখবেন কি? ডট ইনার বক্স, তারপরে স্পেস পি অথবা গ্রেটার দেন পি। ঠিক আছে? স্পেস দিলেও যেই কথা হবে, গ্রেটার দেন দিলেও একই কথা হবে, কারণ ইনার বক্সের মধ্যে এখন একটা পি আছে। সেই ক্ষেত্রে আপনি স্পেসও ব্যবহার করতে পারেন, অথবা আপনি এখানে ওই গ্রেটার দেনও দিতে পারেন। যদি গ্রেটার দেন দেন তাহলে বুঝাবে শুধুমাত্র এইটা, এটার ভিতরে যদি আরো কোনো পি ট্যাগ কোথাও আসে সেটার ক্ষেত্রে কাজ করবে না। তো এই ক্ষেত্রে তো আসলে আরো কোনো পি ট্যাগ নাই, সেই ক্ষেত্রে আমরা শুধু স্পেসও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি কি কি করতে চাচ্ছেন সেটা করে দেন। ধরেন আপনি এটার কালার চেঞ্জ করতে চাচ্ছেন, তো কি কালার দিবেন? ধরেন আপনি পার্পল কালার দিবেন। ঠিক আছে, সেভ করলাম,
দেন ব্রাউজারে এসে একটা রিলোড করলাম, দেখতে পাচ্ছি এখানে আমাদের ওই পার্পল কালারটা চলে আসছে। ওকে, তার মানে বুঝতে পেরেছি যে আমরা এটার পিটাকে কিভাবে ধরবো। এছাড়াও আছে H2, আপনি H2 কে ধরতে পারেন। তো এখন এই দুইটা H2 কে যদি দুই রকম স্টাইল দিতে চান সেই ক্ষেত্রে কি করবেন, একটা হচ্ছে কার চাইল্ড বক্স 1 এর, আরেকটা হচ্ছে ইনার বক্সের। ওকে, তো আপনি যদি ইনার বক্সের H2 কে ধরেন তাহলে শুধু এটার ক্ষেত্রে পাবে, আর আপনি যদি বলেন এই বক্স 1 এর ভিতরে H2, সেই ক্ষেত্রে এটাও পাবে এটাও পাবে। আবার আপনি যদি বলেন বক্স 1 এর ভিতরে শুধুমাত্র তার চাইল্ড H2, তাহলে শুধু এটা পাবে। ঠিক আছে, তো চলেন আমরা প্রত্যেকটা একটু বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে বললাম ডট ইনার বক্স স্পেস H2, কি করতে চাই, ধরেন টেক্সট লাইন সেন্টার করতে চাই, লিখলাম টেক্সট লাইন সেন্টার। সেভ করার পরে আমরা দেখব শুধুমাত্র এটা টেক্সট লাইন সেন্টার হবে। রিলোড করেন, দেখেন শুধু এটা হয়েছে, এটা হয়নি কেন, কারণ আমরা বলেছি ইনার বক্সের মধ্যে H2, তাহলে ইনার বক্স হচ্ছে এইটা, তার ভিতরের H2 হচ্ছে এইটা। ওকে ফাইন, আমরা যদি এখানে লিখি এভাবে ডট বক্স 1 স্পেস H2, এটার মানে কি দাঁড়ায়, আচ্ছা এটা বাদ দিয়ে দিলাম, এটা আপাতত বাদ দিয়ে সেভ করেন। সেভ করে রিলোড করলে আবার আগের জায়গায় ফিরে আসবে। আমরা বললাম বক্স 1 স্পেস H2, সেই ক্ষেত্রে আমরা বললাম আবার ওই টেক্সট অ্যালাইন সেন্টার। এখন যদি সেভ করি অ্যান্ড দেন রিলোড করি তাহলে দেখব দুইটাই আসছে। এটার কারণ হচ্ছে বক্স 1 এর মধ্যে H2 এর কথা বলছি, তো বক্স 1 এর মধ্যে এটা একটা H2, এটাও একটা H2, যার ফলে দুইজনই আসছে মাঝখানে। ঠিক আছে, আর যদি আমরা চাইতাম শুধু এটাকে ধরতে বক্স 1 এর চাইল্ড, তাহলে আমরা কি করতাম, এইখানে একটা গ্রেটার দেন বা রাইট অ্যাঙ্গেল সাইন ব্যবহার করতাম, ব্যাস হয়ে গেল। এখন যদি আমরা সেভ করে রিলোড করি তাহলে আমরা দেখব শুধুমাত্র এটার ক্ষেত্রে কাজ করতেছে স্টাইল, এটার ক্ষেত্রে স্টাইল কাজ করতেছে না। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তো আমরা এখান থেকে দুই ধরনের সিলেক্টর শিখলাম, একটা হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর, ভিতরে যা আছে সব, আর একটা হচ্ছে শুধু তার চাইল্ডকে সিলেক্ট করা। ঠিক আছে, এবার আসি স্পেসিফিক কিছু চাইল্ড আমরা সিলেক্ট করব সুডো এলিমেন্টের মাধ্যমে। আমরা বিভিন্ন ধরনের সিলেক্টরের ব্যবহার দেখতেছি, আবারও বলি গত ক্লাসে আমরা ক্লাস সিলেক্টর দেখেছি, আইডি সিলেক্টর দেখেছি, আজকে আমরা ডিসেন্ডেন্ট দেখলাম এবং চাইল্ড সিলেক্টর দেখলাম। এখন আমরা সুডো দেখব, আর সুডো এলিমেন্টের মাধ্যমে আমরা কিভাবে স্পেসিফিক কোনো চাইল্ডকে ধরতে পারি সেটা আমরা এখন দেখব। তো সেটার জন্য আমরা আরেকটা ডিভ নিচ্ছি একদম নিচে, এই ডিভ বক্স 1 থেকে এবার বের হয়ে গেলাম, বের হয়ে আমরা এখানে একটা নতুন ডিভ নিচ্ছি, ডিভের একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিলাম বক্স 2। এইটার মধ্যে কিছু প্যারাগ্রাফ রাখি, এখানে জাস্ট লিখতেছি প্যারাগ্রাফ 1, তারপরে কপি করে নেন, সরি আচ্ছা এখানে একটু নাম চেঞ্জ করে দিচ্ছি 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, তারপর 5, সরি তারপর 6, দেন 7, দেন 8, 9, 10। সেভ করলাম, ব্রাউজার এসে রিলোড করলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে টোটাল কয়টা আসছে, 10টা প্যারাগ্রাফ আসছে। আমরা 10টা প্যারাগ্রাফ নিছি কার ভিতরে, বক্স 2 এর ভিতরে। ওকে, এবার আমরা বক্স 2 কে যদি কল করি, ধরেন আমরা এখানে নিচেই কল করলাম ডট বক্স 2। ওকে, বক্স 2 কে ও আচ্ছা বক্স 2 এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, বলেন তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ অরেঞ্জ দিয়ে দিলাম। সেভ করে যদি আমরা আমাদের ব্রাউজার এসে রিলোড করি তাহলে আমরা দেখব বক্স 2 এর এখানে ওই অরেঞ্জ কালারের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। নাম্বার 2, আমরা এবার বলতে চাই বক্স 2 এর মধ্যে পি ট্যাগ, বললাম ডট বক্স 2 স্পেস পি ট্যাগ। দেন আমরা এটাকে একটা স্টাইল দিতে চাই, প্রথমে বললাম কালার হবে সাদা, তারপর বললাম ফন্ট সাইজ এটা হবে 20 পিক্সেল, তারপরে বললাম আচ্ছা পরেরটাতে পরে আসতেছি, আগে ফন্ট সাইজ পর্যন্ত দেখাই। দেখেন সবার কালার সাদা এবং 20 পিক্সেল হয়ে গেছে। এবার বললাম ফন্ট ওয়েট, এটা হচ্ছে কোনো টেক্সটকে চিকন বা মোটা করে, তো আমরা এখানে ফন্ট ওয়েট 800 দিলাম, এটা বোল্ডার করে দিবে একদম। ঠিক আছে, দেখেন সবগুলোকে একদম মোটা করে দিছে। আচ্ছা
তো এরকম ব্যবহার করলাম। তো এখানে সবগুলো পি ট্যাগের ক্ষেত্রে পাচ্ছে। কেন? কারণ আমরা বলেছি বক্স 2 এর ভিতরে পি ট্যাগ। তো বক্স 2 এর মধ্যে পি ট্যাগ কোনটা? সবগুলাই তো বক্স 2 এর মধ্যেই আছে, একটাও তো বাহিরে নাই। আচ্ছা, আমরা যদি এইভাবে লিখতাম বক্স 2 রাইট অ্যাঙ্গেল পি ট্যাগ, সেই ক্ষেত্রে কি পাইতো? সবগুলোর ক্ষেত্রেই কিন্তু পাইতো। কেন? কারণ এইখানে আমরা রাইট অ্যাঙ্গেল দিয়েছি, রাইট অ্যাঙ্গেল দিলে কি বোঝায়? বক্স 2 এর ভিতরে সরাসরি পি ট্যাগ। তো বক্স 2 এর মধ্যে যে পি ট্যাগগুলো আছে সবগুলো তো সরাসরি বক্স 2 এর মধ্যেই আছে, অন্য কোনো ট্যাগের মধ্যে তো নাই। যার ফলে এখানে রাইট অ্যাঙ্গেল দিলেও ওই সেম রেজাল্টই আমরা পাবো। তবে আমরা চাচ্ছি যে এইখান থেকে রাইট অ্যাঙ্গেল দেন কিংবা না দেন, স্পেস দেন, যেটা ইচ্ছা দেন, কোনো সমস্যা নেই। মানে স্পেস দিলেও হবে, এখন রাইট অ্যাঙ্গেল দিলেও হবে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, যেহেতু এখানে অন্য কোনো ট্যাগ নাই। আচ্ছা, তো আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে বক্সটার মধ্যে 10টা প্যারাগ্রাফ আছে, আমরা এই যে স্টাইলগুলো দিলাম, এই যে 3টা স্টাইল দিলাম, এগুলো এই 10টার জন্য প্রযোজ্য হবে না। আমরা চাচ্ছি শুধুমাত্র প্রথমটার জন্য প্রযোজ্য হবে। তখন আমরা সুডো এলিমেন্ট ব্যবহার করব। তো সুডোর কি? সুডো হচ্ছে কোলন দিয়ে কাজ করতে হয়। কোলন কোথায় দিতে হয়? এই যে এখানে যে সিলেক্টর দিয়েছেন সেই সিলেক্টরের পরেই কোলন দিতে হবে। কোলনটা স্পেস দিয়ে দেওয়া যাবে না, সাথেই দিতে হবে। ঠিক আছে? কোলন কোলন দিয়ে, মানে আমরা এখানে বলতেছি বক্স 2, এখানে রাইট অ্যাঙ্গেল আপাতত বাদ দেন, এটা না দিলেও চলবে। বক্স 2 স্পেস পি, তার মানে বক্স 2 এর ভিতরে যত পি আছে সব। দেন আমরা বলতেছি কোলন, মানে বক্স 2 এর ভিতরে যত পি আছে সব, কোলন দিয়ে বললাম ফার্স্ট চাইল্ড। এর মানে হচ্ছে বক্স 2 এর ভিতরে পি ট্যাগ কোলন ফার্স্ট চাইল্ড, তার মানে হচ্ছে বক্স 2 এর যেই ফার্স্ট যেই চাইল্ডটা আছে শুধুমাত্র সেটা। পি ট্যাগ যদি হয় ওই ফার্স্ট চাইল্ড, তাহলে সেটা, অন্য কোনোটার ক্ষেত্রে এই স্টাইলগুলো কাজ করবে না। এখন দেখেন, আমরা যদি সেভ করি আর রিলোড করি, তাহলে আমরা দেখব স্টাইলগুলো শুধুমাত্র ফার্স্ট চাইল্ডের ক্ষেত্রে পেয়েছে, অন্য কারো ক্ষেত্রে পায়নি। এই কথাটা আবার বুঝেন, ডট বক্স 2 অর্থাৎ এই বক্স 2 স্পেস দেওয়া, স্পেস মানে ভিতরে যাও, তো বক্স 2 এর ভিতরে আসলো, এসে কাকে খুঁজো? পি ট্যাগকে খুঁজো। পি ট্যাগ পাইলো, কতগুলো পাইলো? 10টা পাইলো, ভালো কথা। এই পর্যন্ত থাকলে 10টাকে স্টাইল দিয়ে দিত, কিন্তু আমরা সাথে আরো যুক্ত করেছি কি? কোলন ফার্স্ট চাইল্ড। এই 10টার মধ্যে যেটা প্রথম আছে সেই প্রথমটাকে ধরো, সেই প্রথমটাকে সে ধরলো, ধরে এই স্টাইলগুলো দিয়ে দিল। যার ফলে আমরা এখানে শুধু স্টাইলটা প্রথমটার ক্ষেত্রে পেলাম, অন্য কোনোটার ক্ষেত্রে পেলাম না। আমরা যদি শেষেরটাকে ধরতে চাই, তাহলে ফার্স্টের জায়গায় আমরা লিখতে পারবো লাস্ট চাইল্ড, এন্ড দেন আমরা যদি একটা রিলোড করি, তাহলে দেখবো স্টাইলটা শুধুমাত্র লাস্ট চাইল্ডের ক্ষেত্রে পেয়েছে, উপরেরটার ক্ষেত্রে এখন আর পায়নি। এভাবে আপনি যদি চান যে যে কোনো একটা স্পেসিফিক চাইল্ডকে ধরতে, তাহলে ধরতে পারবেন। তবে সেকেন্ড চাইল্ড, থার্ড চাইল্ড বলে কিছু নাই। এই ক্ষেত্রে আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে nth চাইল্ড। একটু ওয়েট করেন, এটা হচ্ছে nth চাইল্ড। ঠিক আছে? তো আমরা এখানে কি লিখবো? nতম চাইল্ড, মানে কততম চাইল্ড। তবে এখানে যখন আপনি nth চাইল্ড লিখবেন, তখন আপনাকে নতুন আরেকটা জিনিস এখানে যুক্ত করতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে? আপনি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, কারণ আপনি কততম চাইল্ডকে ধরতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বলে দিতে হবে। আপনি যদি চান 2 নাম্বারকে ধরতে, তাহলে লিখবেন 2। এবার যদি সেভ করে রিলোড করেন, তাহলে এখানে দেখেন শুধুমাত্র 2 নাম্বার প্যারাগ্রাফের ক্ষেত্রে, মানে 2 নাম্বার চাইল্ডের ক্ষেত্রে কাজ করতেছে। যদি আপনি লেখেন এখানে 7, তাহলে দেখবেন 7 নাম্বার প্যারাগ্রাফের ক্ষেত্রে কাজ করতেছে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আপনি এভাবে স্পেসিফিক কোনো চাইল্ডকে ধরতে পারেন। এছাড়াও আপনি জোড় সংখ্যা কিংবা বিজোড় সংখ্যা ধরতে পারেন। আপনি এখানে লিখলেন অড, তার মানে বিজোড় সংখ্যা। সো আপনি যদি এখানে রিলোড করেন, তাহলে দেখবেন বিজোড় যে চাইল্ডগুলো আছে শুধুমাত্র সেগুলোর ক্ষেত্রে কাজ করবে। ওকে, 1 3 5 7 9। আবার হচ্ছে যদি আপনি এখানে লিখেন ইভেন, তাহলে শুধু জোড় সংখ্যার যে চাইল্ডগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কাজ করবে, 2 4 6 8 10। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এটা বোঝানোর সাথে সাথে আমাদের এই পর্বের 40 মিনিট প্রায় শেষের দিকে। তো আপনারা আবার নতুন করে জয়েন করেন, তারপর আমরা ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, গত পর্ব শেষ করার সময় মেসেজ দেখতেছিলাম, ডেভিড প্রশ্ন করেছিলেন যে nth চাইল্ডের মানে কি। nth চাইল্ডের মানে আমি অলরেডি বলে দিয়েছি,
nth চাইল্ড মানে হচ্ছে কততম, nth। nth মানে আমরা যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেছেন, বা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করতে হবে না, যারা এইচএসসি বা এসএসসি লেভেলেও সম্ভবত থাকে, দেখবেন যে হচ্ছে এনতম পদ বলে একটা বিষয় থাকে। এনতম মানে কততম পদ, ঠিক আছে? তো ওই এনতম পদ বোঝানোর জন্য এখানে nth চাইল্ড বোঝানো হচ্ছে। ওকে, তো এই nthটা হচ্ছে আপনি এইখানে n এর মানটা বসায় দিবেন, ঠিক আছে? n এর মানটা এখানে বসায় দিবেন। এখানে যদি 7 হয় তাহলে 7th চাইল্ড, এখানে যদি 9 হয় তাহলে 9th চাইল্ড, যদি এখানে 10 হয় তাহলে 10th চাইল্ড। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো n এর মান, n এর মানটা কোথায় বসবে? এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসবে। সো এখানে যেটা বসাবেন তততম চাইল্ড। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে আপনার, আমরা চাইল্ড সিলেক্টর দেখলাম স্পেসিফিক, এবং এখানে কোলনের মাধ্যমে দেখলাম কিভাবে সুডো সিলেক্ট করতে হয়, ঠিক আছে? যখন আমরা কোলন স্যার ব্যবহার আপনার করব, কথা শোনা যাচ্ছে না। ও নো সাউন্ড, ওহো আচ্ছা আচ্ছা, আমি যখন জয়েন করেছি তখন মিউট অবস্থায় ছিল। আহা, আচ্ছা যাই হোক, আমি আবার বলি। এখন তো কথা শোনা যাচ্ছে, রাইট? জি স্যার। ওকে, ডেভিড কোশ্চেন করেছিলেন যে হচ্ছে nth চাইল্ড বলতে কি বোঝায়, ঠিক আছে? nth চাইল্ডের উত্তর আমি দিচ্ছিলাম, ওই সময় কথা বলার সময় দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমি আবার বলি, nth চাইল্ড মানে হচ্ছে কততম, nতম পদ। আপনারা ম্যাথমেটিক্সে দেখবেন, ঠিক আছে, যে কততম পদকে ধরতে চাচ্ছেন, nতম পদকে ধরতে চাচ্ছে, এরকম কিছু একটা বিষয় থাকে। তো nতম পদ এখানে হচ্ছে, আমরা লিখি না যে সাপোজ ফিফথ, তারপর আমরা লিখি না ফোর্থ, ঠিক আছে? তো এইখানে আমরা ফোর্থ বা ফিফথ এভাবে লিখবো না, আমরা লিখবো nth চাইল্ড। এই জায়গায় নাম্বারটা বলে দিব, যেই নাম্বারটা বলবো সেটাই n এর মান, অর্থাৎ n এর মান এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসবে, ঠিক আছে? এখানে যদি হয় 7 তাহলে 7th চাইল্ড, এখানে যদি হয় 8 তাহলে 8th চাইল্ড, এখানে যদি হয় 3 তাহলে 3rd চাইল্ড, এখানে যদি হয় 4 তাহলে 4th চাইল্ড। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো এইখানে n এর মানটা আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসাবো, যেটা বসাবো সেটাই n এর মান হিসেবে কাজ করবে। ওকে, এটাই হচ্ছে nth চাইল্ড। আচ্ছা, তো আমরা এখানে কি লিখে রেখেছিলাম? ইভেন লিখে রেখেছিলাম। সো ইভেনে থাকলো, রিলোড করি। এবার আমরা আরেক ধরনের সিলেক্টরে চলে যাব। আমরা কি কি ধরনের সিলেক্টর দেখলাম? ক্লাস সিলেক্টর দেখলাম, ট্যাগ সিলেক্টর দেখলাম, আইডি সিলেক্টর দেখলাম, ডিসেন্ডেন্ট দেখলাম, তারপর হচ্ছে আপনার চাইল্ড দেখলাম, স্পেসিফিক চাইল্ডকে কিভাবে ধরতে হয় সেটাও আমরা দেখলাম, সুডো সিলেক্টর দেখলাম। এবার আমরা দেখব সিবলিংকে কিভাবে ধরতে হয়। এটা খুব বেশি লাগে না, তারপরেও এটা একটু দেখায় রাখি। যেমন ধরেন এই ডিভের ঠিক বাহিরে আমি এখানে একটা h2 নিলাম। ওকে, এখানে একটা h2 নিলাম। h2 এর মধ্যে আমি এখানে বললাম হ্যালো, কি বলা যায়, হ্যালো উইন্টার। আচ্ছা, উইন্টার আসছে তো বারবার, শুধু উইন্টারের কথা মাথায় আসে। আচ্ছা যাই হোক, হ্যালো উইন্টার লিখলাম এখানে। তো এই h2 কে আমি এখন ধরতে চাই। এটাকে কোনো ক্লাস দিব না, কোনো আইডি দিব না। কিভাবে ধরবো? এই উপরে ডিভের মাধ্যমে ধরবো। এটা কিভাবে সম্ভব? আমরা যদি চাই যে উপরে ডিভের ভিতরের কাউকে ধরতে, সেটা তো ধরতে পারি, কিন্তু এটা তো ডিভের বাহিরে, সেটা কিভাবে ধরবো? ডিভের বাহিরে যদি হয়, আপনারা মাইক্রোফোন অফ করে রাখেন, তারপরে হচ্ছে যে সাউন্ড আসবে না। তার মারামারি করেন না কেউ। যাই হোক, যেটা বলতেছিলাম, বক্স 2 ভিতরে না, বক্স 2 এর ঠিক পরে, তাই না? যখন বক্স এই কাউকে মানে কারো ঠিক পরেরটাকে ধরতে চাবো, তখন আমাদের যেটা করতে হবে, একটা প্লাস দিতে হবে। বক্স 2 প্লাস ওই যে h2 মানে ট্যাগের নাম, ঠিক আছে? তাহলে আমরা কাকে ধরলাম? প্রথমে ধরলাম বক্স 2, প্লাস দিয়ে বললাম ঠিক ওর পরেরটা যার নাম হচ্ছে h2 দিয়ে দিলাম। এবার যে স্টাইল করবেন সেটা পাবে। যেমন আপনি এখানে বললেন কালার, কি কালার দিতে চান? আপনি এখানে কালার দিলেন এইটা, সেভ করে দিলেন, সেভ করলেন অ্যান্ড দেন ব্রাউজারে রিলোড দিলেন আর কি। তো দেখেন এই যে এটার কালার চেঞ্জ হয়েছে। আপনি যদি বলেন যে তোমার টেক্সট অ্যালাইন সেন্টার হবে, টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে এটাকে দেখবো সেন্টারে চলে গেছে। দেখেন সেন্টারে চলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমরা যদি
পরেরটাকে ধরতে চাই ঠিক বাহিরের পরেরটাকে, তাহলেই এভাবে প্লাস দিয়ে আমরা ধরতে পারবো। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা অন্য কিছুতে চলে যাব। এবার হচ্ছে আমরা বিভিন্ন রকমের সিলেক্টর দেখে ফেললাম, এবার আমরা দেখব অ্যাট্রিবিউট সিলেক্টর, আরেক ধরনের সিলেক্টর। তবে এইটা দেখার আগে আর H2 এর পরে যদি আর H2 এর পরে যদি কিছু থাকতো সেটাকে ধরা তাকে যাবে ধরতে হলে কি করতে হতো? সেটাকে ধরা যাবে না, ঠিক আছে? H2 এর পরে যদি থাকতো তাহলে সেটাকে ধরা যাবে না। এখানে যদি গিয়ে বলেন হ্যালো, লেখেন কি লেখা যায়, ধরেন হ্যালো H2 এর পরে, ঠিক আছে? সেভ করেন, এখানে একটা রিলোড করেন, এটা হচ্ছে একটা H3। এখন এটারে কিভাবে ধরবো আমরা? এটাকে ধরা যাচ্ছে না। আমরা যদি এখানে এইভাবে বলি ডট বক্স 2 প্লাস প্লাস, আরে কি দিচ্ছি, প্লাস H3। এবার যদি বলি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এটার নিচে আন্ডারলাইন দিতে যাচ্ছি সাপোজ, কাকে দিলাম? বক্স 2 প্লাস H3। এখন একটা রিলোড করেন, দেখেন তো কাজ করে কিনা। দেখেন তো এটার নিচে আন্ডারলাইন আসছে? না, আসে নাই। কেন? কারণ আমরা বলছি বক্স 2 প্লাস, মানে হচ্ছে বক্স 2 এর ঠিক পরে, বক্স 2 এর ঠিক পরে নাই। সেই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে আমরা বলতে পারি বক্স 2 এর ঠিক পরে হচ্ছে H2, H2 এর ঠিক পরে হচ্ছে H3। তার মানে আমরা এখানে বলতে পারি বক্স 2 এর ঠিক পরে H2, মানে বক্স 2 প্লাস H2 প্লাস H3, ঠিক আছে? তার মানে প্রথমে ধরলাম বক্স 2 কে, তারপর বললাম এটা ঠিক পরে H2, তারপরে বললাম এটা ঠিক পরে H3। এবার সেভ করেন, ব্রাউজারে এসে রিলোড করেন। এখন দেখেন এটা নিচে আন্ডারলাইন আসছে। এবার যে স্টাইলগুলো দিবেন সেগুলো পাবে। আপনি যদি এখানে বলেন টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে সেন্টারে চলে যাবে। রিলোড করেন, রিলোড করেন, দেখেন এটা সেন্টারে চলে আসছে। আপনি যদি এখানে আন্ডারলাইন না লিখে লেখেন ওভারলাইন, এবার যদি সেভ করে একটা রিলোড করেন, তাহলে দেখেন এটা উপরে চলে গেছে। আবার আপনি যদি এখানে লেখেন ওভারলাইনও না, আপনি চিন্তা করলেন লাইন থ্রো ব্যবহার করবেন, তাহলে দেখবেন লাইনটাকে কেটে দিছে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। কিভাবে এর পরেরটাকে ধরতে হবে সেটা বুঝতে পারলেন। ঠিক পরেরটাকে ধরার জন্য এভাবে ব্যবহার করব, মানে যাকে ধরছেন তার ঠিক পরেরটা। তো H2 কে যেভাবে ধরছেন তার ঠিক পরেরটাকে ধরতেছেন, তো H2 কে আমরা ধরছি এভাবে, তার ঠিক পরেরটাকে ধরবো প্লাস দিয়ে। ব্যাস, কনসেপ্ট ক্লিয়ার। এবার অ্যাট্রিবিউট সিলেক্টর দেখব। অ্যাট্রিবিউট সিলেক্টরের আগে অন্য একটা জিনিস দেখতে চাচ্ছিলাম, সেটা কি ছিল? সেটা হচ্ছে মার্জিন এবং প্যাডিং। আমরা যখন ওয়েব ডিজাইন করি, মার্জিন এবং প্যাডিং এর অনেক গুরুত্ব আছে। এই মার্জিন আর প্যাডিং আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। আর দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখানে নিছি, আচ্ছা নিছি, ভালো হয়েছে। আমরা এটার নিচে আরেকটা ডিভ নেই। ডিভের একটা ক্লাস দেন, ক্লাসের নাম দিলাম বক্স 3। এবার এইটার মধ্যে কিছু রাখি, ধরেন আমরা এটার মধ্যে একটা ইমেজ রাখবো। তো ইমেজ আমরা উপরে নিছিলাম না, এই ইমেজটাকে কপি করলাম, কন্ট্রোল সি। আচ্ছা, ইমেজ রাখার দরকার নেই, ধরেন একটা পি ট্যাগ নিলাম আপাতত। সেভ করেন, ব্রাউজারে গিয়ে একটা রিলোড করেন, দেখেন এই যে আমাদের এখানে একটা পি ট্যাগ আসছে। ফাইন। আমরা এবার এই বক্স 3 এর স্টাইল করব। তো বক্স 3 কে কপি করলাম, এখানে এসে বক্স 3 কে পেস্ট করে বললাম তোমার একটা ব্যাকগ্রাউন্ড হবে। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চাচ্ছি, ধরেন এইটা, পেস্ট করে দিলাম, সেভ করলাম, দেন ব্রাউজারে এসে রিলোড করলাম, দেখতে পাচ্ছি কালার আসছে, না সরি ব্যাকগ্রাউন্ড কালার আসছে। এবার বলবো কালার, মানে এটার ভিতরে যারা আছে সবার কালার চেঞ্জ হবে, সেটা আপাতত সাদা করে দিলাম, মানে পিটেক সেটার কালারও এখন সাদা হয়ে যাবে। ফাইন, হইছে। এবার আমরা এটার উইথ কমাই দিব। আমরা বলবো যে তোমার উইথ 100% রাখতে চাচ্ছি না, ধরেন 50% রাখতে চাচ্ছি, অর্ধেক। তো একটা রিলোড করলে দেখবো এটার উইথ অর্ধেক হয়ে গেছে। এবার আমরা মার্জিনের ব্যবহার দেখব। তো মার্জিন কি সেটা তো গত ক্লাসেই বলতেছিলাম, আপনারা সবাই জানেন। তো মার্জিন চারদিকে দেয়া যায়, উপরে নিচে ডানে বামে চারদিকে দেয়া যায়। যদি আপনি উপরে মার্জিন দিতে চান তাহলে আপনাকে লিখতে হবে মার্জিন টপ। তো মার্জিন টপ কি দিতে চান? ধরেন 25 পিক্সেল, তাহলে উপরে 25 পিক্সেল মার্জিন তৈরি হবে। দেখবেন এই যে এটার সাথে একটা রিলোড করেন, দেখেন উপরে 25 পিক্সেল একটা মার্জিন তৈরি হয়েছে। আপনি যদি চান নিচে ব্যবহার করতে, তাহলে আপনাকে লিখতে হবে মার্জিন বটম। এখানে সাপোজ আপনি ব্যবহার করলেন 50 পিক্সেল,
এখন যদি সেভ করে একটা রিলোড করেন তাহলে দেখেন নিচে 50 পিক্সেল মার্জিন তৈরি হয়েছে, যেটা একটু আগে ছিল না। আবার ধরেন আপনি বাম পাশে দিতে চাচ্ছেন বা ডান পাশে দিতে চাচ্ছেন, তাহলে লিখবেন মার্জিন রাইট। ধরেন এখানে দিলেন 40 পিক্সেল। আমরা যদি সেভ করে রিলোড করি এখানে কিছু বুঝবো না, কেন? কারণ এটা ডান পাশে মার্জিন তৈরি হয়েছে। ওকে, তো ডান পাশে যে মার্জিনটা তৈরি হয়েছে, ডান পাশে তো কোনো কিছুই নাই, আমরা তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না, যার এটা তো পুরোটাই সাদা, যার কারণে এখানে মার্জিন কিন্তু 40 পিক্সেল ঠিকই আছে, কিন্তু যেহেতু এটা ডান পাশে অন্য কোনো এলিমেন্ট নাই, যার ফলে আমরা বুঝতে পারতেছি না, এই হচ্ছে বিষয়। তবে বাম পাশে দিলে বুঝতে পারবেন। এখানে যদি লেখেন মার্জিন লেফট, দিলেন 50 পিক্সেল, সেভ করে যদি একটা রিলোড করেন তাহলে দেখবেন এই যে বাম পাশে একটা মার্জিন তৈরি হয়েছে। এই হচ্ছে মার্জিন, চারপাশে 4 রকমের মার্জিন আমরা এখানে ব্যবহার করলাম। মার্জিন টপ, বটম, লেফট, রাইট। মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন রাইট, মার্জিন লেফট এভাবে না ব্যবহার করে আপনি শুধু মার্জিন লিখতে পারেন। গত ক্লাসে ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে আমরা দেখেছিলাম মার্জিন জিরো। এই যে লিখলাম মার্জিন জিরো, এর মানে হচ্ছে চারপাশেই মার্জিন জিরো, কোনো দিকেই কোনো মার্জিন থাকবে না। তো আমরা যদি একবার শুধু মার্জিন লিখি তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বুঝাইতে হবে সবগুলোই হচ্ছে মানে চারপাশে কাজ করতেছে, বা চারপাশে একটার মধ্যেই আমরা দিতে পারবো। কিভাবে সেটা দেখাচ্ছি। তো আমরা এখানে আলাদা আলাদাভাবে না লিখে লিখলাম মার্জিন। এটা যখন লিখবেন তখন আপনি এখানে 4টা ভ্যালু ব্যবহার করতে পারবেন। 4টা ভ্যালুর মধ্যে সাপোজ প্রথমটা বললেন 50 পিক্সেল, স্পেস দিবেন। তারপরেরটা বললেন 40 পিক্সেল, এরপরেরটা বললেন 60 পিক্সেল, এরপরেরটা বললেন 75 পিক্সেল। এভাবে আপনি 4টা ভ্যালু ব্যবহার করলেন। প্রথমটা হচ্ছে মার্জিন টপ, উপরের জন্য। এরপরেরটা হচ্ছে মার্জিন রাইট, এরপরেরটা হচ্ছে মার্জিন বটম, আর এটা হচ্ছে মার্জিন লেফট। এই হচ্ছে 4 জনের 4টা ভ্যালু। এই অবস্থায় সেভ করে যদি রিলোড করেন তাহলে দেখবেন যে এখানে মার্জিনগুলো আপনি দেখতে পাচ্ছেন, কোনো প্রবলেম হচ্ছে না। ওকে ওকে ফাইন। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা 4টা ভ্যালু ব্যবহার না করে 3টা ভ্যালু দিব। আর মার্জিন রাইটটা কিন্তু বোঝা যাবে না, আগেই বলেছি এখানে সাদা অংশ পুরোটাই ফাঁকা, তাই এখানে মার্জিন তৈরি হচ্ছে বাট আমরা চোখে দেখতে পাচ্তেছি না। একটা রিলোড করেন, দেখেন আমরা 3টা দিছি। 3টার কাজ কি? 3টার কাজ হচ্ছে প্রথমটা হচ্ছে উপরে, দ্বিতীয়টা হচ্ছে ডানে এবং বামে, অর্থাৎ ডানেও 40 পিক্সেল, বামেও 40 পিক্সেল, আর তৃতীয়টা হচ্ছে নিচে। ওকে, যদি 3টা ব্যবহার না করে 2টা করি তাহলে হচ্ছে প্রথমটা উপরে এবং নিচে, অর্থাৎ উপরে 50 পিক্সেল, নিচে 50 পিক্সেল, এরপর একটা ডানে বামে। সেভ করে একটা যদি রিলোড করি তাহলে দেখবেন প্রথমটা উপরে নিচে কাজ করবে, পরেরটা ডানে বামে কাজ করবে। আর যদি আপনি একটা ভ্যালু ব্যবহার করেন 50 পিক্সেল, তাহলে চারপাশেই 50 পিক্সেল, উপরে 50 পিক্সেল, ডানে 50 পিক্সেল, নিচে 50 পিক্সেল, বামেও 50 পিক্সেল, তার মানে চারপাশে 50 পিক্সেল করে কাজ করতেছে। এই হচ্ছে মার্জিন। আর 3টার ক্ষেত্রে আবার একটু বলবেন? 3টার ক্ষেত্রে প্রথমটা হচ্ছে মার্জিন টপ, তারপরেরটা হচ্ছে মার্জিন লেফট এবং মার্জিন রাইট, আর শেষেরটা হচ্ছে মার্জিন বটম। ঠিক আছে, মাঝেরটা শুধু মার্জিন লেফট রাইট দুইটাই কাজ করবে, আর শেষেরটা হচ্ছে মার্জিন বটম কাজ করবে। ওকে, এবার আমরা দেখব হচ্ছে মার্জিনের একটা খালাতো ভাই আছে, নাম হচ্ছে। স্যার যদি 4টা দেই? 4টার উত্তর কি পান নাই? প্রথমটা হচ্ছে মার্জিন টপ, তারপরেরটা হচ্ছে মার্জিন রাইট, তারপরেরটা হচ্ছে মার্জিন বটম, আর শেষেরটা হচ্ছে মার্জিন লেফট। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা ক্লাসে মনোযোগী না আমার যেটা মনে হচ্ছে। আমরা এখানে বললাম 50 পিক্সেল, 70 পিক্সেল, 80 পিক্সেল। মার্জিনে আমরা 4টা ভ্যালু ব্যবহার করেছি। প্রথম ভ্যালুটা হচ্ছে মার্জিন টপ, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে মার্জিন রাইট, এই যে ডান পাশে, তৃতীয় ভ্যালুটা হচ্ছে মার্জিন বটম, শেষেরটা হচ্ছে মার্জিন লেফট। ঠিক আছে, এই অবস্থায় যদি আপনি সেভ করে রিলোড করেন তাহলে মার্জিন উপরে থাকবে 50 পিক্সেল, ডানে থাকবে 60 পিক্সেল, নিচে থাকবে 70 পিক্সেল, আর বাম পাশে থাকবে 80 পিক্সেল। তো আমরা যদি একটা রিলোড করি তাহলে আমরা বাম পাশের মার্জিনটা সবচেয়ে বেশি দেখতে পারবো। ঠিক আছে, ওকে। আমরা যদি এখানে একটা ভ্যালু কেটে দেই, 3টা ভ্যালু রাখি, তাহলে প্রথমটা হচ্ছে মার্জিন টপ, দ্বিতীয়টা হচ্ছে মার্জিন লেফট এবং মার্জিন রাইট। এখানে একটা জিনিস মনে রাখবেন, দ্বিতীয়টা যে 60 পিক্সেল হাফ হাফ করে কিন্তু না, মার্জিন লেফট রাইট মানে লেফটেও 60 পিক্সেল, রাইটেও 60 পিক্সেল, আর শেষেরটা হচ্ছে মার্জিন বটম। ওকে, যদি 2টা ভ্যালু ব্যবহার করি
তাহলে প্রথমটা হচ্ছে মার্জিন টপ এবং মার্জিন বটম, অর্থাৎ উপরেও 50 পিক্সেল নিচেও 50 পিক্সেল, অর্থাৎ এখানে উপরে 50 পিক্সেল নিচে 50 পিক্সেল। আর এরপরটা হচ্ছে ডানে বামে, অর্থাৎ ডানেও 60 পিক্সেল বামেও 60 পিক্সেল। তো এখন যদি রিলোড করেন তাহলে আপনি এখানে উপরে নিচে ডানে বামে, সরি আমরা সেভ করি নেই, একটা রিলোড করেন, উপরে নিচে ডানে বামে সেম দেখতে পারবেন। উপরে 60, সরি উপরে 50 এবং নিচে 50, ডানে হচ্ছে 60 বামেও 60। আর যদি একটা ব্যবহার করি তাহলে চারদিকেই সমান, অর্থাৎ চারদিকেই 50 পিক্সেল করে আসবে। উপরে 50 পিক্সেল, ডানে 50 পিক্সেল, নিচে 50 পিক্সেল, বামেও 50 পিক্সেল, চারপাশে। আশা করি এবার বুঝতে পেরেছেন, ঠিক আছে। এবার যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মার্জিনের একটা খালাতো ভাই আছে, সেটার নাম হচ্ছে প্যাডিং। তো এই প্যাডিং জিনিসটা কি? ওকে, প্যাডিং হচ্ছে মার্জিনের মতোই, অনেকটা মার্জিনের মতোই, তবে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে মার্জিন বাহিরে স্পেস ক্রিয়েট করে। দেখেন আমরা যখন মার্জিন দিলাম 50 পিক্সেল, এই 50 পিক্সেল একটা ভ্যালু দিছি, তার মানে চারপাশেই 50 পিক্সেল করে আছে, উপরে ডানে নিচে বামে চারপাশেই 50 পিক্সেল করে আমরা দেখতে পাচ্ছি, ফাঁকা আছে, স্পেস তৈরি হয়েছে, তাই না? ডান পাশেটা শুধু বোঝা যাচ্ছে না, কারণ একটু আগে বললাম ডান পাশে কিছু নাই, সেই জন্য বোঝা যাচ্ছে না, পুরোটাই সাদা। ওকে, আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি চারপাশেই হচ্ছে একটা মার্জিন ক্রিয়েট হয়েছে, কিন্তু মার্জিনগুলো কি আমরা যাকে দিয়েছি তার বাহিরে তৈরি হয়েছে। অর্থাৎ এই যে আমাদের ডিপ বক্স 3, এই বক্স 3 এর বাহিরে, উপরে ডানে নিচে বামে, কিন্তু বাহিরের দিকে, ভিতরের দিকে কিন্তু এই স্পেসটা তৈরি হয় নাই। তো মার্জিন যেটা করে সেটা হচ্ছে বাহিরে স্পেস ক্রিয়েট করে। আর মার্জিনের মতোই আরেকটা হচ্ছে প্যাডিং, সেটাও আপনি প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট এভাবে আলাদা আলাদা করে দিতে পারবেন। আবার একবারেও দিতে পারবেন, এরকম আলাদা শুধু প্যাডিং লিখে চারপাশে চারটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আপনি যদি এখানে লেখেন মার্জিনের জায়গায় জাস্ট প্যাডিং, তাহলেও এই যে 50 পিক্সেল, এই 50 পিক্সেল হচ্ছে চারপাশে কাজ করবে, ঠিক আছে। উপরে 50 পিক্সেল, ডানে 50 পিক্সেল, নিচে 50 পিক্সেল, বামে 50 পিক্সেল, অর্থাৎ চারপাশেই আপনি এখন 50 পিক্সেল করে প্যাডিং দেখতে পারবেন। তবে প্যাডিংটা হচ্ছে মার্জিন থেকে একটু ভিন্ন। মার্জিন যেমন বাহিরে স্পেস ক্রিয়েট করে, প্যাডিং যেই ডিপকে দিয়েছেন বা যেই এলিমেন্টকে দিয়েছেন সেই এলিমেন্টের ভিতরে স্পেস ক্রিয়েট করবে, 50 পিক্সেল করে করবে, যেহেতু এখানে 50 পিক্সেল দেওয়া আছে। তো এখন একটা রিলোড করলে দেখবেন যেই স্পেসগুলো বাহিরে ছিল সেগুলো এখন ভিতরে। দেখেন ডিপের ভিতরে এখন আমরা ওই স্পেসগুলো দেখতে পাচ্ছি, যেহেতু ভিতরে, তাই ডিপের যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, তাই ব্যাকগ্রাউন্ড কালারটা ওই পর্যন্তই আসবে, যেহেতু ভিতরে। আমরা তো ডিপের ভিতরে স্পেস ক্রিয়েট করেছি, যেহেতু ভিতরে আসছে তাই ডিপটা যত বড় হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারও তত বড় হবে, সেটাই স্বাভাবিক। এই জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা বড় দেখতে পাচ্ছি, এই হচ্ছে বিষয়। আর আমরা যদি এখানে জাস্ট প্যাডিং এর জায়গায় মার্জিন লিখে দেই তাহলে আমরা ভিতরে কোনো স্পেস দেখবো না, দেখবো সবকিছু বাহিরে। এখানে আমরা চারটা ভ্যালু ইউজ করতে পারি, যেমন আমরা এখানে বলতে পারি 75 পিক্সেল, সরি, তারপরে বললাম 100 পিক্সেল, তারপরে বললাম 125 পিক্সেল। প্রথমটা হচ্ছে উপরে, তারপরেরটা ডানে, তারপরেরটা নিচে, তারপরেরটা বামে। সহজ কথা হচ্ছে আমরা এটাকে কি বলে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। ওকে, এই হচ্ছে বিষয়। তো ক্লকওয়াইজ আমরা এখানে এটাকে রেখেছি, এটা প্রথমে উপরে, তারপরে ডানে, তারপর নিচে, তারপরে বামে, এভাবে কাজ করবে। তো এখানে দেখেন আমরা চার রকম দিয়েছি। তো একটা রিলোড করলে দেখেন উপরেরটা একদম কম, তাই উপরে বেশি দেখতে পাচ্ছি না। তারপরটা হচ্ছে 75 পিক্সেল, যেটা হচ্ছে ডান পাশে এইটা। এরপরে হচ্ছে আপনার 100 পিক্সেল, সেটা হচ্ছে নিচে। আর শেষেরটা হচ্ছে 125, এটা হচ্ছে বাম পাশে। এইভাবে আমরা হচ্ছে টোটাল প্যাডিং ক্রিয়েট করলাম চারপাশে। এই ক্ষেত্রে যদি আপনি তিনটা ব্যবহার করেন ওই মার্জিনের মতোই, প্রথমটা হচ্ছে উপরে, তারপরেরটা হচ্ছে ডানে এবং বামে, এরপরেরটা হচ্ছে নিচে। এখন আপনি দেখবেন কি ডানে এবং বামে সমান, ঠিক আছে, আর নিচে বেশি কেন? কারণ নিচে তো 100 পিক্সেল আর উপরে সবচেয়ে কম। আবার আপনি যদি এইটাও বাদ দিয়ে দেন, দুইটা রাখেন, তাহলে দেখবেন উপরে নিচে সমান আর ডানে বামে হচ্ছে সমান। দেখেন উপরে নিচে 50 পিক্সেল করে আর ডানে বামে 75 পিক্সেল করে, ঠিক আছে। আর যদি একটা দেন তাহলে সব দিকেই সমান, যেটা আমরা শুরুতেই দেখেছি। একটা রিলোড করলে দেখবো সব দিকেই 50 পিক্সেল করে একটা প্যাডিং পেয়ে যাবে। এই হচ্ছে প্যাডিং আর মার্জিনের মধ্যে পার্থক্য। ওকে, এখন আসি, আমরা চাচ্ছি আমাদের এই ডিপটাকে মাঝ বরাবর নিয়ে যেতে। এই যে এক পাশে যে ফাঁকা রয়ে গেছে, আমরা চাচ্ছি দুই পাশে সমান ফাঁকা রেখে এটা মাঝখানে থাকুক, ঠিক আছে। সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে আপনারা ভাববেন যে এটা তাহলে মার্জিন লেফট দিব,
প্যাডিং লেফট দিলে কিন্তু হবে না। যদি প্যাডিং লেফট দেন তাহলে কিন্তু ভিতরে স্পেস ক্রিয়েট হবে। আমরা কিন্তু ভিতরে যে স্পেসটা দেওয়া দরকার সেটা দিয়েছি। আমরা চাচ্ছি শুধু ডিপটা মাঝখানে যতটুকু আছে এই ডিপটাই এখন শুধু মাঝ বরাবর চলে আসবে। তার মানে স্পেসটা কি বাইরে দিতে হবে, অর্থাৎ মার্জিন ব্যবহার করতে হবে। তো আমরা ভাবতে পারি যে আমরা এরকম লিখতে পারি মার্জিন লেফট, ঠিক আছে, দিলাম কি মার্জিন লেফট, এখানে বললাম 100 পিক্সেল। এখন আমরা দেখবো যে বাম পাশে এই ডিপের বাম পাশে একটা মার্জিন তৈরি হয়েছে, যার ফলে এটা একটু এই পাশে চলে আসছে। আপনি চিন্তা করলেন আমি তাহলে এটাকে আরেকটু বাড়িয়ে দেই, 200 পিক্সেল দিয়ে দেই, একটা রিলোড করলে দেখবো 200 পিক্সেল হয়ে গেছে। তারপর ধরেন আমি এখানে দিলাম 300 পিক্সেল, এখন যদি রিলোড করি তাহলে দেখবো 300 পিক্সেল হয়ে গেছে। তো এখন দেখে মোটামুটি মনে হচ্ছে যে এটা মাঝখানে আসছে, কিন্তু আমরা যেই ওয়েতে মাঝখানে আনলাম এটা কিন্তু একটা রং ওয়ে। এভাবে আমরা কখনো মাঝখানে আনবো না। মনে হচ্ছে মাঝখানে আসছে, বাট অ্যাকুরেট এটা মাঝখানে আসে নাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের চোখে একটু উলটপালট হতেই পারে। তো আমরা আসলে মার্জিন দিয়েই মাঝখানে আনবো, কিন্তু আমরা এক পাশে মার্জিন দিয়ে কখনো মাঝখানে নিয়ে আসবো না, আমরা দুই পাশে সমান মার্জিন রাখবো। আর এটা কিভাবে সম্ভব? এই ক্ষেত্রে আমরা মার্জিন লেফট রাইট এইসব কিছু লিখবো না, আমরা লিখবো শুধু মার্জিন। মার্জিনটা আমরা এখানে ব্যবহার করব দুইটা ভ্যালু, একটা লিখবো 0 আর একটা লিখবো অটো। যদি দুইটা ভ্যালু ব্যবহার করি তাহলে কি হয় আপনাদের জানা আছে। দুইটা ভ্যালু যদি ব্যবহার করি তাহলে মার্জিন 0, প্রথমটা হচ্ছে উপরে নিচে, তারপরেরটা হচ্ছে ডানে এবং বামে। তো আমরা উপরে নিচে কি বললাম 0, মানে উপরে নিচে কোনো মার্জিন হবে না। আর ডানে বামে কি করলাম অটো। এই অটো কথাটার মানেই হচ্ছে ডানে বামে যে স্পেসটুকু থাকবে সেই স্পেসটা দুই দিকে, মানে একদিকে যে স্পেসটা রয়ে গেছে সেটা দুই দিকে সমান রেখে মাঝখানে নিয়ে আসবে এই টিপটাকে, যার ফলে আমরা এখন রিলোড করলে দেখবো এটা মাঝখানে আসছে। আচ্ছা, আমাদের ওটা অ্যাকুরেট ছিল, দেখেন আমরা রিলোড করার পরে দেখতে পাচ্ছি এটা ওই জায়গা মতোই আছে। তো দেখেন ভালোই ছিল, কিন্তু আমার চোখের যে আইডিয়া সেটা খুব ভালো। তো যাই হোক, আমরা এটাকে বাদ দিয়ে বুঝাই। এটা সেভ করে একটা রিলোড করেন, দেখেন এটা একদম এই পাশে ছিল। আমরা এখন একদম কন্ট্রোল জেড দিয়ে দিলাম, মার্জিন 0 অটো, উপরে নিচে 0, ডানে বামে অটো। এখানে একটা রিলোড করলে দেখবো এটা মাঝখানে চলে আসছে, ঠিক আছে। তো যদি কোনো ডিপকে মাঝখানে আনতে হয় তাহলে লিখবেন মার্জিন 0 অটো, এটা খেয়াল রাখবেন। 0টা না দিলেও চলবে, শুধু অটো লিখলেও দেখবেন একই কাজ করতেছে। ওকে, তবে আমাদের অনেক সময় উপরে নিচে মার্জিন দেয়া লাগতে পারে। এখানে তো 0 দিছি, বাট উপরে নিচে অনেক সময় দেওয়া লাগতে পারে। ধরেন উপরে নিচে দিলাম 100 পিক্সেল আর ডানে বামে অটো, সেই ক্ষেত্রে উপরে আর নিচে আমরা এখন 100 পিক্সেল মার্জিন দেখব। দেখেন এটার উপরে আর নিচে 100 পিক্সেল মার্জিন আসছে, আর ডানে বামে অটো। তবে উপরে নিচে অটো হয় না, মানে আপনি যদি ভাবেন উপরে নিচে অটো দিলে কি উপরে নিচে মাঝখানে আসবে, না, উপরে নিচে অটো হয়ে মাঝখানে আসে না। কারণ উপরে নিচে এটা হচ্ছে হাইট, আর হাইটের কোনো শেষ নাই। কন্টেন্ট যত বাড়ে হাইট তত বাড়তে থাকে, এই জন্য হাইটের কোনো শেষ নাই, যার ফলে এখানে অটো করা যায় না। আপনি উপরে নিচে মার্জিন নর্মালি এমনিতে দিয়ে দিতে পারেন। ওকে, এই হচ্ছে আমরা মার্জিন এবং প্যাডিং এর ব্যবহার দেখলাম, দুজনের মধ্যে পার্থক্য দেখলাম যে কিভাবে আমরা মার্জিন প্যাডিং ব্যবহার করতে পারি। কোনো ডিপকে মাঝখানে নিয়ে আসার জন্য আমরা মার্জিন অটো ব্যবহার করতে পারি ডানে বামে। ওকে, আশা করি ক্লিয়ার। আর একটা বিষয় সেটা হচ্ছে ডিপকে মাঝখানে আনার জন্য এটা করবেন, আর টেক্সটকে মাঝখানে আনার জন্য কি করবেন, টেক্সট লাইন সেন্টার ব্যবহার করবেন। ওকে, এবার আমরা চলে যাব অ্যাট্রিবিউট সিলেক্টরে। তো অ্যাট্রিবিউট সিলেক্টর আমরা এই ডিপের মধ্যেই দেখি, আপাতত অন্য ডিপে যাচ্ছি না, পিট একটা ফেলে দিচ্ছি। এখানে আমরা একটা ফর্ম নিই। ধরেন আমি এখানে একটা ফর্ম ট্যাগ নিলাম, যার ভিতরে আমি একটা ইনপুট নিলাম আর একটা লেভেল নেই উপরে। এখানে একটা লেভেল নিলাম, লেভেলের মধ্যে আমি লিখলাম ফর, এখানে বললাম ইউজার, আর বা কি দেওয়া যায়, হ্যাঁ সাপোজ ইউজার লিখলাম, বা ইউএস ছোট করে আছে, এইভাবেই থাকুক, সমস্যা নেই। আর এখানে ব্যবহার করব আইডি। আইডির মধ্যে আমরা কি লিখব, আইডির মধ্যে আমরা লিখব হচ্ছে ইউজার। ওকে, এই আইডি আর ফর সেম থাকতে হবে, এটা আপনারা সবাই জানেন। নেম অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় কেন সেটাও আমরা জানি। এখানে লিখলাম ইউএসআর, সরি ইউআরএস লিখে ফেলছি, ইউএসআর সংক্ষেপে লিখলাম ইউজার। আর টাইপ ইকুয়াল টু আমরা এখানে ব্যবহার করব অবশ্যই টেক্সট। আর লেভেলের মধ্যে এখানে লিখলাম সাপোজ ইয়োর নেম, এটা লিখলাম। সেভ করে যদি আমরা একটা রিলোড করি তাহলে আমরা এখানে দেখব ইয়োর নেম কথাটা আসছে, ক্লিক করলে এটার মধ্যে কার্সর চলে আসতেছে, ভালো কথা। এবার আমরা এটাকে কপি করে নেই, কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি।
এখানে আমরা ইয়োর নেমের পরিবর্তে লিখব ইয়োর ইমেইল। এখানে আমরা লিখলাম মেইল, এখানেও লিখলাম মেইল, এখানে লিখলাম ইউএসআর মেইল, এভাবে লিখলাম। কিভাবে লিখতে পারেন, ইউএসআর আন্ডারস্কোর মেইল। টেক্সট, এখানে আমরা টেক্সটের পরিবর্তে লিখব ইমেইল, কারণ আমরা এখানে ইমেইল নিচ্ছি সেই জন্য। তো রিলোড করেন, দেখেন আরেকটা আসছে ইয়োর ইমেইল। দুইটা জিনিসই নিলাম। আর ফাইনালি আমরা আরেকটা ইনপুট ট্যাগ দিব, যেটা টাইপ ইকুয়াল টু দিব হচ্ছে সাবমিট। এটা নেম দেওয়ার আপাতত দরকার নাই, এখানে লেখেন ভ্যালু, জাস্ট এখানে লেখেন সাবস্ক্রাইব, সেভ করে দিলাম। একটা রিলোড করলে আমরা দেখব এখানে সাবস্ক্রাইব বলে একটা কিছু আসছে। ওকে ফাইন। তো আমাদের কাছে মোটামুটি একটা আমরা ফর্ম দেখতে পাচ্ছি। এখন এটাকে আমরা একটু স্টাইল করব। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এরা সবাই পাশাপাশি আছে, তাদেরকে পাশাপাশি রাখবো না। পাশাপাশি না রেখে আমরা হচ্ছে এখানে এদেরকে উপরে নিচে নিয়ে আসবো। সেক্ষেত্রে করণীয় কি হবে? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে এরা সবাই ইনলাইন এলিমেন্ট, এদেরকে ব্লক করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ইনলাইন এলিমেন্টকে ব্লক কিভাবে করে? প্রথমে আসেন আমাদের লেভেল ট্যাগগুলোকে ধরি। লেভেল ট্যাগকে কিভাবে ধরবেন? আপনি বলতে পারেন বক্স 3 স্পেস লেভেল, মানে বক্স 3 এর ভিতরে লেভেল ট্যাগ। যদিও বক্স 3 এর মধ্যে মাঝখানে ফর্ম আছে, আপনি ফর্মটাকে না লিখে সরাসরি লেভেল লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আপনি এখানে লিখবেন বক্স 3 স্পেস লেভেল। ওকে, তার মানে বক্স 3 ভিতরে লেভেল, আমরা কোনো গ্রেটার দেন দিব না, তাহলে কোনো সমস্যা নাই। বক্স 3 ভিতরে যত লেভেল আছে সবাইকেই ধরে ফেলবে। ওকে, তো এখানে বলেন ডট বক্স 3 স্পেস লেভেল, দেন বলেন তোমাকে আমি ব্লক এলিমেন্ট বানাইতে চাই, তুমি ইনলাইন এলিমেন্ট থাকতে পারবা না, অর্থাৎ ব্লক এলিমেন্ট হবা, পুরো লাইন দখল করবা। তাই আমি এখানে বললাম ডিসপ্লে ব্লক। এটা যখন ব্যবহার করব তখন একটা ইনলাইন এলিমেন্ট ব্লক এলিমেন্ট হয়ে যাবে। দেখেন ব্লক এলিমেন্ট হওয়ার সাথে সাথে লেভেল ট্যাগ পুরোটা দখল করেছে, যার ফলে এটার পাশে যে ইনলাইন ইনপুটটা ছিল সেটা নিচে আসছে। আবার এই লেভেল ট্যাগটা পুরোটা দখল করেছে, যার ফলে নিচের ইনপুটগুলো নিচে চলে মানে পাশের ইনপুটগুলো নিচে চলে আসছে। ওকে, এই হচ্ছে বিষয়। তো লেভেলগুলো ব্লক। এবার আমরা চাচ্ছি ইনপুটগুলোও যেন ব্লক হয়ে যায়। তা আমরা এই জন্য তাহলে কাকে কল করব? ডট বক্স 3 স্পেস ইনপুট, মানে বক্স 3 এর ভিতরে যে ইনপুট আছে, টোটাল কয়টা আছে? 3টা। 3জনকে আমরা কল করে বললাম তোমাদের ডিসপ্লে ব্লক হবে। এখন দেখব এই যে ইনপুটগুলো পুরো লাইন দখল করবে। দেখেন এরা সবাই চলে আসছে। ওকে, এবার আমরা আরেকটা জিনিস বলবো, এই যে 3জন ইনপুট আছে, 3জনের নিচে একটা মার্জিন বটম দিতে চাই। আমরা এখানে বললাম মার্জিন বটম তৈরি করব, জাস্ট মার্জিন বটম, ধরেন 15 পিক্সেল। সো একটা রিলোড করে দেখেন সবার নিচে একটা মার্জিন বটম তৈরি হয়ে গেছে। ভালো কথা। আমাদের ডিফটা অনেক বেশি বড় বড় লাগতেছে, এই ক্ষেত্রে আমরা এটাকে একটু ছোট করে দেই। 50% ছিল তো এটাকে 40 বা 30% করে দিলাম। একটা রিলোড করেন, সো এটাকে একটু ছোট করে দিলাম 30% করে। আচ্ছা, ভালো কথা। এবার করণীয় কি? এবার করণীয় হচ্ছে আমরা চাচ্ছি এই ইনপুটটা আর এই ইনপুটটা, এই দুইজন ফুল উইথ হবে, 100% উইথ হবে। ঠিক আছে, কাকে ধরবো? এইটাকে আর এইটাকে, নট এইটাকে। ওকে, তো আমরা এখানে অলরেডি ইনপুটকে ধরছি, বক্স 3 এর ভিতরে ইনপুটকে ধরছি। এখানে যদি বলি ইনপুটগুলোর উইথ হবে 100%, তাহলে কিন্তু 3টা ইনপুটের উইথই 100% হয়ে যাবে। এই জন্য আমরা এইখানে ব্যবহার করব না, কারণ আমরা নিচেরটাকে চাই না, আমরা চাই শুধুমাত্র এইটাকে আর এইটাকে। এই দুইটাকে কিভাবে ধরবো? আচ্ছা, প্রথমে এইটাকে ধরি, তাহলে এইটাকেও পরে ধরতে পারবো। এইটাকে ধরার জন্য আমরা এই ইনপুটটাকে ধরতে চাচ্ছি। এটাকে আমরা একটা আলাদা ক্লাস দিতে পারি বা আইডি দিতে পারি, কিন্তু আমরা ক্লাস বা আইডি দিয়ে ধরবো না। আমরা বলেছিলাম আমরা এখন অ্যাট্রিবিউট সিলেক্টর দেখব। তো অ্যাট্রিবিউট সিলেক্টর দেখার জন্য আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে ধরবো। দেখেন এটার অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। টাইপ ইকুয়াল টু টেক্সট, অবশ্যই এটার আইডিও দেওয়া আছে, আপনি চাইলে আইডির মাধ্যমে ধরে ফেলতে পারেন, বাট আমরা আইডি দিয়ে ধরবো না। আমরা এই যে এই অ্যাট্রিবিউট বা এই নেম অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট দিয়ে ধরতে পারি। তো ধরেন আমরা টাইপ ইকুয়াল টু দিয়ে ধরবো, কারণ এটার টাইপ ইকুয়াল টু টেক্সট আর এটার টাইপ ইকুয়াল টু ইমেল, দুজনের আলাদা। আবার এটার টাইপ ইকুয়াল টু সাবমিট, 3জনের আলাদা। আমরা এই টাইপ ইকুয়াল টু টেক্সট এভাবে ধরবো। তো কিভাবে ধরা যায় চলেন দেখি। এখানে লিখবো না, এখানে যে কমন দেওয়া ছিল সেগুলো থাকুক। আমরা এখন শুধুমাত্র প্রথমটাকে ধরতে চাচ্ছি। বলবো ডট বক্স 3
স্পেস ইনপুট। এই পর্যন্ত হচ্ছে বক্স 3 এর মধ্যে যদি কোনো ইনপুট থাকে, ধরলাম বক্স 3 এর ভিতরে যে যত ইনপুট আছে ধরলাম। এবার এখানে একটা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে বলবো যার টাইপ ইকুয়াল টু টেক্সট, ব্যাস হয়ে গেল। এবার সেকেন্ড ব্র্যাকেট যেটা দেওয়া দরকার হয় আমাদের সেটা দিয়ে দিলাম, হয়ে গেল। এই কথাটার মানে হচ্ছে বক্স 3 এর ভিতরে ইনপুট, তবে ওই ইনপুট যার টাইপ ইকুয়াল টু টেক্সট। এখানে এই যে টাইপ ইকুয়াল টু টেক্সট, এখানে যেমন কোটেশন আছে এখানে কিন্তু কোটেশন দেওয়া যাবে না, জাস্ট লিখবেন টাইপ ইকুয়াল টু টেক্সট, অর্থাৎ অ্যাট্রিবিউটের নাম আর ভ্যালুর নাম, শেষ। এবার কি করতে চান সেটা করে দেন। উইথ করতে চাই 100%। এবার একটা রিলোড করেন, দেখেন হয়ে গেল। এরপরে এইটাকেও ধরতে চাই, ওকে। এটাকে ধরার জন্য আমরা কি করব, এখানে লিখব ডট বক্স 3। আমি কিন্তু এখানে একটু বেশি স্পেস দিচ্ছি, আপনাদের কিন্তু এরকম বেশি স্পেস দেওয়ার কোনো দরকার নাই, আপনারা পরের লাইনে ঠিক এখানেই লিখতে পারেন। আমি স্পেস দিচ্ছি মানে এন্টার প্রেস করতেছি এই কারণে যেন আপনাদের কাছে হিবিজিবি মনে না হয়, এখন নতুন তো অনেকের কাছে হিবিজিবি লাগতে পারে, এজন্য আমি বেশি স্পেস দিয়ে নিলাম। আচ্ছা, আমরা এখানে আবার লিখতেছি বক্স 3 স্পেস ইনপুট। এবার একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখব টাইপ ইকুয়াল টু ইমেল। কেন? কারণ পরেরটার টাইপ ইকুয়াল টু ইমেল দিয়ে দিলাম। এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করতে চাচ্ছেন, উইথ দিতে চাচ্ছি 100%। সো এখন যদি রিলোড করি তাহলে দেখব এটার উইথ 100% হয়ে গেছে, ওকে। তাহলে আমাদের নেম ইমেল দুটেই চলে আসলো, যে স্টাইল করতে চাচ্ছিলাম সেটা করা হয়ে গেল। এবার পরবর্তী কাজ, পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আমরা চাচ্ছি যে এগুলোকে একটু বড় করব, মানে একদম চিকন চিকন আছে একটু মোটা করে দিব, সেই ক্ষেত্রে প্যাডিং ব্যবহার করব। তো এটার মধ্যে প্যাডিং ব্যবহার করি, ধরেন আমি এখানে লিখলাম প্যাডিং। প্যাডিং কি দিব, ধরেন 5 পিক্সেল, সেভ করলাম। প্যাডিং মানে হচ্ছে ভিতরে স্পেস ক্রিয়েট করে, একটু আগে শিখে আসছি। তার মানে এই ইনপুটের ভিতরে স্পেস ক্রিয়েট করতেছি, চারপাশেই 5 পিক্সেল দিয়ে দিলাম। একটা রিলোড করেন, দেখেন এটা ওইটার থেকে বড় হয়ে গেছে। এখন এটাকেও যদি বড় করতে চাই সেক্ষেত্রে কি করব, আবার প্যাডিং কি দিব, 5 পিক্সেল, সেভ করে দিলাম। এটা রিলোড করেন, দেখেন এটাও বড় হয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, এটাকে যে স্টাইল দিচ্ছি এটাকেও সেম স্টাইলই দিচ্ছি, তাহলে আলাদা আলাদা লেখার কি দরকার, একসাথে লিখে ফেলি। একসাথে কিভাবে লিখব, গ্রুপিং করে, অর্থাৎ এটা একটা সিলেক্টর, তারপরে এটাকে ধরবো, এই জন্য এখানে একটা কমা দিব, কমা দিয়ে আমরা এই সিলেক্টরটাকে ধরবো, কন্ট্রোল সি। ঠিক পাশে কিংবা এন্টার প্রেস করে নিচেও বলে দিতে পারেন একই কথা, বা জাস্ট মাঝখানে কমা দিতে হবে। তাহলে এটা একটা আলাদা সিলেক্টর, এটা একটা আলাদা সিলেক্টর, এন্ড দুইজনকে ধরে কমা দিয়ে দুইজনকে একসাথে ধরে আমরা স্টাইল দিয়ে দিলাম, ওকে। এবার যদি আমরা এটাকে ফেলেও দেই কোনো সমস্যা নেই, কারণ আমরা দুইজনকে একসাথে ধরে স্টাইল দিয়ে দিয়েছি। একটা রিলোড করলে দেখবো সেম একই জিনিস পাচ্ছে। এটাকে বলা হয় সিলেক্টর গ্রুপ করা, গ্রুপিং, ঠিক আছে। তো গ্রুপ করে আমরা কি করলাম, দুজনকে সেম স্টাইল দিয়ে দিলাম, হয়ে গেল। এবার আসবো ফাইনালি এই বাটনটার মধ্যে, ওকে। বাটনটার নাম কি, টাইপ ইকুয়াল টু সাবমিট। তাহলে আমরা এখানে লিখবো ডট বক্স 3 স্পেস ইনপুট থার্ড ব্র্যাকেট টাইপ ইকুয়াল টু সাবমিট, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কল করলাম। তো প্রথমত ওকে আমরা বলবো তোমার একটা ব্যাকগ্রাউন্ড হবে, কোনো কালার হবে না, ট্রান্সপারেন্ট হবে। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, অর্থাৎ তোমার কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো কালার নেই। রিলোড করার পরে দেখেন নাই, কিন্তু ওর একটা বর্ডার আছে, ঠিক আছে। এই বর্ডারটা আমরা বাদ দিয়ে দিতে চাই, তাই আমরা এখানে লিখবো বর্ডার। আচ্ছা, বর্ডার প্রপার্টিটা সম্পর্কে আমরা একটু শিখি। বর্ডার হচ্ছে একটা প্রপার্টি, এখানে 3টা ভ্যালু ব্যবহার করতে হয়। প্রথম ভ্যালুটা হচ্ছে বর্ডারটা কতটুকু চিকন বা মোটা হবে। দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে বর্ডারটা কতটুকু মানে কি ধরনের হবে। বর্ডার অনেক রকমের হয়, ডটেড হয়, সলিড হয়, তারপর হচ্ছে ড্যাশড হয়। আমরা এখানে সলিড ব্যবহার করি সাধারণত, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সলিড ব্যবহার করি। আর 3 নাম্বার ভ্যালুটা হচ্ছে কি কালার হবে। তো আপনি এখানে একটা কালার দিতে পারেন, ধরেন আমি এখানে সাদা কালার দিলাম। তো আমরা যদি সেভ করে একটা রিলোড করি তাহলে দেখবো এখানে সাদা কালারের একটা বর্ডার নিয়ে আমাদের এটা চলে আসছে, আর ভিতরে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট দিয়ে দিছি। আচ্ছা, এটার ভিতরে যে টেক্সট আছে সেটার কালার কালো, সেটা বাদ দিতে চাই, তাই আমরা এখানে জাস্ট লিখবো কালার সাদা। তাহলে ভিতরের কালারটা আমরা এখানে দেখবো সাদা হয়ে গেছে। এটাকে যদি একটু বড় করতে চান, ভিতরে স্পেস তৈরি করতে চান, তাহলে কি প্যাডিং, উপরে নিচে দিলাম 5 পিক্সেল, ডানে বামে দিলাম 20 পিক্সেল, ঠিক আছে। এখানে এবার দুইটা ভ্যালু দিলাম, প্রথমটা 5 পিক্সেল উপরে নিচে, আর পরেরটা 20 পিক্সেল ডানে বামে।
তো একটা রিলোড করেন, দেখেন এখানে এটার প্যাডিংটা বেড়ে গেছে। এবার এটা একটা বাটনটা দেখতে ভালো লাগতেছে। ঠিক আছে, এই হচ্ছে আমরা একটা ফর্মকে মোটামুটি ডিজাইন করে ফেললাম। ওকে, এবার আরেকটা ছোট্ট জিনিস দেখায় শেষ করি, সেটা হচ্ছে হোভার। এটা হচ্ছে একটা সুডো এলিমেন্ট। অনেক সময় দেখবেন আমরা হোভার করার পরে চেঞ্জ আসে। তো সেটা কিভাবে, যাকে ধরবেন মানে যাকে স্টাইল করেছেন তাকেই আবার কপি করবেন, যার উপরে মাউস নিয়ে যেতে চাচ্ছেন। হোভার মানে হচ্ছে মাউসটা নিয়ে যাওয়া। ঠিক আছে, যার উপরে মাউস নিয়ে যাচ্ছেন তাকে হোভার করতে হয়। তো আমরা চাচ্ছি কাকে, এই সাবস্ক্রাইবকে, মানে হচ্ছে যে এইটাকেই। তাই এটাকেই আবার কপি করলাম, কপি করে ঠিক নিচেই পেস্ট করব। এরপরে কোলন দিব, কোলন দিয়ে বলবো হোভার, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে নর্মাল ডিজাইন, আর এটা হচ্ছে হোভার করার পরের ডিজাইন, মানে মাউসটা নিয়ে যাওয়ার পরের ডিজাইন। এবার কি করতে চান, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ড কালার সাদা করে দিতে চান। তো দেখেন এখন যদি রিলোড করি, যখন মাউসটা এটার উপরে নিয়ে যাব, নর্মালি তো এই ডিজাইনটা করছি, মাউস নিয়ে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার সাদা হয়ে যাচ্ছে। আর টেক্সটের কালারও যেহেতু সাদা, তাই সাদা পুরো দুটো মিলে গেছে। টেক্সটের কালারটা চেঞ্জ করে দেই, বললাম কালার। কালার কি দেওয়া যায়, কালো বা এই বক্স 3 যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা দিয়ে দিই। এই যে এটা আমরা এখানে ব্যবহার করে দিলাম। সেভ করেন আর ব্রাউজারে রিলোড করেন। দেখেন যখন হোভার করতেছি তখন কালার চেঞ্জ হচ্ছে আর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, কারণ আমরা এই দুইটা জিনিস চেঞ্জ করেছি। আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আমাদের হোভার। এটাও একটা সুডো এলিমেন্ট, এই যে কপি করে মানে কোলন দিয়ে ধরতে হয়। আচ্ছা, আমরা অ্যাট্রিবিউট সিলেক্টরও ধরলাম। এগুলো যে অ্যাট্রিবিউট দিয়েই ধরতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আপনি এগুলোকে ক্লাস ব্যবহার করে ধরতে পারেন, কিংবা এই যে আইডি ব্যবহার করা ছিল আইডি দিয়েও ধরতে পারতেন। বাট আমরা এখানে জাস্ট দেখাইলাম যে কিভাবে অ্যাট্রিবিউটের মাধ্যমে সিলেক্ট করা যায়। আমরা মূলত সিলেক্টর সম্পর্কে জানলাম, কত ধরনের সিলেক্টর আছে। তো এই সিলেক্টর সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া পেলাম। আর আজকে আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে মার্জিন এবং প্যাডিং। তো দেখেন আমরা আজকে উপর থেকে এই পর্যন্ত তেমন কোনো কিছু না হলেও শেষের এই অংশটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে, মোটামুটি একটা ফর্ম ডিজাইন করা হয়ে গেছে। তো আপনাদের নেক্সট টাস্কটা থাকবে এই বিভিন্ন সিলেক্টরগুলো ব্যবহার করা এবং এইরকম একটা ফর্ম ডিজাইন করা। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর ঠিকঠাক মতো হচ্ছে কাজ করেন, প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে কোথাও সমস্যা হলে আমাকে জানান।